আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় শতকরার 2 নম্বর ক্লাস করব। তো আসি আমরা আমাদের এটা পদ্ধতি হচ্ছে 2 শতকরার উপর সাধারণ কিছু প্রশ্ন। আমরা গত ক্লাসে দেখাইছিলাম যে আমাদের বইয়ের প্রত্যেকটা প্রশ্নকে সুন্দরভাবে সমন্বয় করে সাজানো। এর ফলে যেটা হচ্ছে যে নিয়ম ধরে ধরে আমরা অঙ্ক শিখব। একটা দুটা অঙ্কে ম্যাজিক দেখায় কাজ নাই। একটা যদি নিয়ম ধাপে ধাপে শেখা যায় তাহলে ওই নিয়মটার উপর ভিত্তি করে যত প্রশ্ন আসবে সব পারা যাবে। তো আমাদের এইখানে শুরু হয়ে গেছে 22 নম্বর অঙ্ক থেকে 2 এর ক-তে বলা আছে ভগ্নাংশ থেকে শতকরা। তার মানে গত ক্লাসে আমরা যে টেবিলটা দেখছিলাম ডাইরেক্ট আমরা অঙ্ক করতেছিলাম, ওইটাকে আমরা আজকে ভেঙে ভেঙে দেখব। যারা অনেক বেশি দুর্বল আছেন তারা আজকের ক্লাসটা অনেক এনজয় করবেন আশা করি। তাহলে 2 নম্বরের পদ্ধতিতে কি আছে যে ভগ্নাংশ থেকে শতকরা, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি জিনিসটা কিরকম একটা প্রশ্ন দেখলে আপনারা ক্লিয়ার হবেন। 22 নম্বর বলছে 4/5 সমান সমান শতকরা কত। তাহলে এরকম যে কোনো ভগ্নাংশকে শতকরায় কনভার্ট করার বেসিক টেকনিকটা কি? বেসিক টেকনিকটা হচ্ছে এই ভগ্নাংশের লবের সাথে 100 গুণ করে কাটাকাটি করা। ঠিক আছে, 100 গুণ করলে হচ্ছে 4×20=80, এইটাকে বলা যায় 80%। আসলে বিষয়টা যদি আরো ভেঙে ভেঙে বলি, এই যে উপরে 100 নিচে 100, দুইটা 100 কাট দিলে তো আগের মতো থাকে। এই 100 মানে হচ্ছে 4/5 গুণন 100, আর এই 100কে আমরা লিখতে পারি 1/100। তাহলে দেখেন যে এই 100 আমরা নিলাম, এই 100-র জন্য এখন এই 5 দিয়ে রেখে কাটলাম 20, তাহলে 4×20 হলো 80, আর এই 1/100-র জন্য আমরা পার্সেন্টেজ লাগিয়ে দিতে পারি। কিন্তু আমরা যেহেতু জিনিসটা শিখে যাব যখন, তখন আর এত কাহিনী করা লাগবে না, ডাইরেক্ট উপরে 100 দিয়ে গুণ করলেও হয়ে যাবে। এবং এই 100 লাগবে না যদি আমরা গত ক্লাসের টেবিলটা মনে রাখতে পারি যে 5/1 মানে হচ্ছে জিনিসটা আসলে 100 এর 5/1। তাহলে 100 এর 5/1 মানে তো 20। তাহলে 5/1 যদি 20 হয় তাহলে 2 ভাগ হবে 40, 3 ভাগ হবে 60, আর 4 ভাগ হবে 80। তাহলে এখানে ডাইরেক্ট বলা যাবে 80%। ঠিক আছে, তাহলে 22 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 80%। তো আমরা কিন্তু একেবারে বেসিক থেকে শুরু করতেছি যাতে আপনি পরবর্তীতে এগুলা কোনো সমস্যা ফেস না করেন। তাহলে 23 নম্বর প্রশ্ন কি বলছে? কোন গ্রামের 25/18 অংশ লোক শিক্ষিত, গ্রামের শতকরা কতজন লোক অশিক্ষিত? দেখেন এখানে আমরা গত ক্লাসে সুন্দর করে দেখাই দিছিলাম যে 100% হচ্ছে একটা গ্রামের লোক, এর মধ্যে যদি 90% শিক্ষিত হয় তাহলে অটোমেটিক্যালি 10% অশিক্ষিত হবে। কারণ কি, শিক্ষিত আর অশিক্ষিত মিলে টোটাল লোকের সংখ্যা আবার 100% মিলাই দেওয়া লাগবে। তাহলে কখনো যদি 25/18 অংশ লোক শিক্ষিত হয় তাহলে আমাদের যেটা করতে হবে, 25-এর উপরে 18 আছে, এইটাকে ডাইরেক্ট 100 দ্বারা গুণ করলে 4×25=100, 4×18 72। এই 72% এইটা হচ্ছে শিক্ষিত। কিন্তু প্রশ্নে চাইছে অশিক্ষিত কত। এইরকম ট্রিকি প্রশ্ন অনেকগুলো ছোট ছোট পরীক্ষায় আসে বা বড় পরীক্ষা তো আসতে পারে। তো দেওয়া আছে একটা, চাইছে উল্টা। অনেকে আবার 72% অ্যান্সার দিয়ে রাখবেন, গ নম্বর অপশনে 72 অ্যান্সার আছে, এটা টিক চিহ্ন দিয়ে আসবেন, কনফিডেন্টলি ভুল উত্তর। কেন? কারণ আপনাদের তো শিক্ষিত বাড়ি করতে বলে নাই, বলছে অশিক্ষিত বাড়ি করতে। তাহলে অশিক্ষিত পাবো কোথায়? অশিক্ষিত পাবো টোটাল 100% থেকে আমি যদি শিক্ষিত 72% বাদ দেই তাহলে অশিক্ষিত 28% বাইর হবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা খ-তে আছে। তাহলে এখানে কিন্তু একটা আইটেম আমরা শিখলাম যে যেই পার্সেন্টেজটা ফ্র্যাকশনটা দেওয়া থাকে ওইটাকে পার্সেন্টেজে কনভার্ট করে তার বিপরীতটা বাইর করার জন্য 100 থেকে বিয়োগ করতে হয়। এই যে প্রত্যেকটা অঙ্কের কিন্তু কনসেপচুয়াল বিষয়টা মাথায় রাখতে হবে, অঙ্কটা মাথায় রাখার দরকার নাই। অঙ্ক আপনি ভুলে যান, কোনো সমস্যা নাই। আমরা অনেকেই আসলে লেকচার শিটে একটা 100টা অঙ্ক আছে না 80টা অঙ্ক আছে এইভাবে চিন্তা করি, এটা কিন্তু ভুল স্টাইল। দেখতে হবে যে এইখান থেকে নতুন কি শিখলেন। 100% থেকে 72% বিয়োগ করার স্টাইলটা আমরা শিখলাম। আর একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কি যে টোটাল এক অংশ ধরে 25/18 যেহেতু শিক্ষিত, তাহলে এটা বিয়োগ করে দিলে 25 - 18 = 25-এর উপরে 7, এরা হচ্ছে অশিক্ষিত। তাহলে এরা যদি অশিক্ষিত হয় তাহলে পার্সেন্টেজে কনভার্ট করলে কি হবে? 25-এর উপরে 7 গুণন 100, তাহলে 25 দিয়ে 100 কাটলে 4, 4×7 = 28%। দেখেন
এক অংশ থেকে এই ফ্র্যাকশনটা বাদ দিলেও কিন্তু অশিক্ষিতের পার্সেন্টেজটা বাইর করা যাবে। তাহলে 100% বিয়োগ থেকে শিক্ষিত বিয়োগ করলে আসবে, আবার এইভাবেও করা যাবে। এখন সেই এক অংশ থেকে বিয়োগ করতে হয় না, এটা ডাইরেক্ট পারা যায়। যদি 18 আর 25-এর ডিফারেন্সটা আমরা দেখি 7, এইখান থেকে আমরা ডাইরেক্ট দেখেন অঙ্কটা সব থেকে দ্রুত পারা যাবে এইভাবে করলে। 25-এ 18 দেওয়া আছে না, তাহলে এটা বিয়োগ করে নিলাম 25-এ 7। 25-এ যদি 7 হয় 100-তে হবে 4 গুণ, মানে 4 7 28, অর্থাৎ 28%। তাহলে অঙ্কগুলা শর্টকাটটা নির্ভর করে আপনি কত দ্রুত যোগ বিয়োগ করতে পারতেছেন এবং কোন জায়গায় কোন কাজটা করতে হবে, এবং সেইটা সহজে করার টেকনিকটা আপনার জানা আছে কিনা। এই সবগুলা মিলে আপনার যে আউটপুটটা আসে সেইটা হচ্ছে সেকেন্ড অ্যান্সার। এটাকে আমরা আমাদের বইয়ে নাম দিছি মুখে মুখে উত্তর। মুখে মুখে উত্তরের জন্য বেসিক কনসেপ্ট ক্লিয়ার এবং ছোট ছোট যোগ বিয়োগগুলো দ্রুত পারতে হবে। দেখেন সবসময় যে মিলে যাবে বিষয়টা এরকম না, কিছু কিছু ক্ষেত্রে মিলবে না, ফ্র্যাকশন দেওয়া থাকবে। আইবিএ পরীক্ষা নিলে সাধারণত এরকম প্রশ্ন দেয়। তো এটাকে আমরা কাটাকাটি করি, 3 5 15, 5 20 100, 3 দুগুণা 6, 20 দুগুণা 40%। আচ্ছা, সুন্দরভাবে এখানে মিলে গেছে, ঠিক আছে। তাহলে গ নাম্বার অ্যান্সার হচ্ছে 20 নম্বর অ্যান্সার হচ্ছে 24 নম্বর অ্যান্সার হচ্ছে গ 40%, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি ক্লিয়ার সবাই? ওকে, আসেন 2 নম্বরের খ, শতকরা থেকে ভগ্নাংশ। একটু আগে দেখলাম কি ভগ্নাংশ থেকে শতকরা, আর এখন আমরা দেখব শতকরা থেকে ভগ্নাংশ। জিনিসটা কি? 25 নম্বর দেয়। আপনারা যারা ব্যাংকের পরীক্ষা দিতে যাবেন, অথবা আগামীকালকে যে পরীক্ষা দিবেন আইবিএ নিবে পরীক্ষা, অথবা এনএসআর, এডি বা গ্যাস ফিল্ড বা এইরকম টপ কোয়ালিটির প্রশ্নগুলো দেখবেন, ইংরেজিতে খুব ছোট ছোট শতকরার কিছু প্রশ্ন আসে। অর্থ আর ভাষা বুঝতে না পারার কারণে অনেকে ভুল উত্তর দিয়ে আসে। তো তাদের জন্যও কিন্তু এই বেসিক ক্লাস দরকার। অনেকে মনে করেন যে কঠিন জিনিসের জন্য মানে কঠিন কঠিন প্রশ্ন সমাধান দরকার না, কনসেপ্ট গুলো 100% ক্লিয়ার হওয়া দরকার, ঠিক আছে। ওকে, তাহলে 25 নম্বর কি বলতেছে? 120% কে ভগ্নাংশ আকারে কত লেখা হয়? যে কোনো পার্সেন্টেজকে ভগ্নাংশ আকারে লেখার জন্য যেটা করতে হবে, এই পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100। 1/100 মানে নিচে 100, নিচে 100 যদি হয় 20 দিয়ে কাটি, 5 20-এ 100, 6 20-এ 120, তার মানে 6/5। এইরকম জিনিস আসলে জবের পরীক্ষার ব্যাচে করাইতে হবে, এটা অনেক সময় আনইজি লাগে। এই জন্য আমি একটা দুটা করাই দিয়ে স্কিপ করার চেষ্টা করি, ঠিক আছে। আপনারা নিজে থেকে করে নেবেন। তাহলে এখান থেকে যেটা থিম শিখলাম, পার্সেন্টেজের কারণে 1/100 দিতে হয়। এখন দেখেন ওইটা বেশি সহজ মনে করে আবার এই 26 নম্বরটা কিন্তু অনেকের কাছে এত সহজ মনে হবে না। 26 নম্বর প্রশ্নটা কি দেখতে পাচ্ছেন আপনারা? দেন ফ্র্যাকশন বা দশমিক আসলেই আমাদের কিন্তু অনেকে আমরা ঘাবড়ায় যাই, ঠিক আছে। ঘাবড়ানো যাবে না, জাস্ট বেসিকটা ঠিক রাখতে হবে যে এই পার্সেন্টেজ কথাটাকে বাদ দিয়ে দিই। তাহলে 12.5 মানে কি? 12 দুগুণা 24 আর 25, মানে 25/2। আর এই পার্সেন্টেজের কারণে কি? পার্সেন্টেজের কারণে 1/100। এটা এইভাবে লেখা যায়, আবার এটা পুরোটার নিচে 100 দেওয়া যায়। পুরোটার নিচে 100 মানে তো ভাগ, এই ভাগটাকে গুণ চিহ্নে যখন কনভার্ট করব, তখন 100 এর নিচে একটা উপরে যাবে, উপরের 100টা নিচে চলে আসবে। তাহলে এই যে 25 দিয়ে 100 কাটলে 4, 4 দুগুণা 8, আর উপরে 1, 1/8। কিন্তু গত ক্লাসটা যারা করছেন তাদের কি মনে আছে যে 4-এর 1 অংশ হলে 25% হয়, আর এইটা যখন 8-এর 1 অংশ হয়ে যায় তখন 12.5% হয়। এই 12.5% কে দশমিক আকারে এইভাবে লেখা যায়, আর ফ্র্যাকশন আকারে এইভাবে লেখা যায়, ঠিক আছে। আচ্ছা, তো 26 নম্বর প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 12.5%। ওকে, 27 নম্বর প্রশ্নটাও কিন্তু একই রকম, জাস্ট ফ্র্যাকশনটা ভিন্ন, বাট ঘাবড়ে যাওয়ার কিছু নাই, ঠিক আছে। কি বলতেছে? 13 সমস্ত 4-এর 3% এর সমান কোনটি? আপনারা একটু করেন তো দেখি। ম্যাথের ক্লাস যখন যারা কেউ করতে আসবেন তারা একটু খাতা কলম নিয়ে বসবেন, একটু মোবাইলের একটা স্ট্যান্ড কিনে নেবেন টেবিলের উপরে। যারা আমাদের বিশেষ করে পেইড স্টুডেন্ট আছেন তাদেরকে সিরিয়াসলি বলতেছি, এত লম্বা সময় হাতে মোবাইল ধরে ধরে বা কোথাও রাখে কনসেন্ট্রেশন থাকবে না। একটা স্ট্যান্ড কিনে নেবেন, সুন্দর করে একেবারে সিরিয়াস মোডে ক্লাস করবেন। এবং মনে রাখবেন যে এই ক্লাসটা করার জন্য আপনাকে যদি অফলাইনে আসতেন তাহলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা শুধু জ্যামে বসে থাকা লাগতো। এইরকম আমরা হাজার হাজার স্টুডেন্ট পড়াইছি গত 10 বছরে অফলাইনে, যে একটা ক্লাস করার জন্য 1 ঘন্টা সময় লাগে ক্লাস করতে, এটার জন্য জ্যামে যাতায়াত করা লাগে 2 ঘন্টা। টাকা, সময়, অর্থ, এনার্জি এটা তো আছেই,
তারপরে এরকম একটা ক্লাস করতে পারে। সেখানে মোবাইলে সামনে স্টানে রেখে খাতা কলম দিয়ে সিরিয়াস মোডে ক্লাস করা লোকের সংখ্যা কিন্তু বর্তমানে অনেক কম। তো যারা সিরিয়াস হবেন তারা বেনিফিটেড হবেন। তাহলে এটা অ্যান্সার কত হচ্ছে? 4 × 52 আর 3 55/4, এটার সাথে 100। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? ফ্র্যাকশন থেকে যাচ্ছে, তাই না? 55 100 কাটাকাটি করলে তো 11 আর 20 হচ্ছে, 4 20 80, আর উপরে হচ্ছে 11। কিছু কিছু কাটাকাটি ইমাজিনে মুখে মুখে করে ফেলবেন, না হলে কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস যখন আপনি পাই টু পাই লিখতে যাবেন আপনার কিন্তু সময় বেশি লাগবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। এই তো সবাই খুব ভালো পারছেন। হ্যাঁ, নেক্সট আসি আমরা 28 নম্বর। 66 সমস্ত 3 এর 2% কত? খেয়াল রাখবেন 33 সমস্ত 33% এর ডাবল হচ্ছে এটা। 33 সমস্ত 33% এর ভ্যালু হচ্ছে 3 ভাগের 1 ভাগ। তাহলে এইটা হচ্ছে ডাবল, তার মানে 3 ভাগের 2 ভাগ। ঠিক আছে? তাহলে যে কোনো বন্ধুরা যদি শেয়ার বিজনেস করে, একজন 3 ভাগের 2 ভাগ আর একজন 1 ভাগ পায়, তাহলে সে 66 সমস্ত 3 এর 2% পায়। তবে এরা যদি কোনো পরীক্ষায় প্রশ্ন আসে লিখে লিখে করতে চান, 66 আর 3 গুণ করতে হবে। 3 66 198 আর 2 মিলে হচ্ছে 200, উপরে 200 নিচে 3। পার্সেন্টেজের জন্য 1/100, 2 0 কাটা থাকতেছে 2/3। কিন্তু এই যে লেখালেখি করে কাটাকাটি করলেন, পরীক্ষার হলে যদি এটা করতে যান তার মানে আপনার পড়ালেখার গ্যাপ আছে, আপনি কম পড়ছেন। এই কারণে আপনি এই ধরনের ফ্র্যাকশনওয়ালা পার্সেন্টেজের সাথে পরিচিত না। এই কারণে আপনি এগুলা অ্যানালগ সিস্টেমে করতেছেন। কারণ এই পার্সেন্টেজটা গত ক্লাসে দেখাই দিছিলাম যে এগুলা খুব কমন পার্সেন্টেজ। 33 সমস্ত 3 এর 1%-এর ডাবলই হলো 66 সমস্ত 3 এর 2%। তাহলে এইটা মানে যদি হয় 3 ভাগের 1 ভাগ, তাহলে এইটা মানে তো হবে 3 ভাগের 2 ভাগ। আশা করি ক্লিয়ার। কিন্তু আমরা মুখস্থ করিয়েন না, এটা কিন্তু আবার মানে 3 এর 1 জিনিসটাতে 33.33% পাশের হার, মানে পরিচিত ফ্র্যাকশন। এই জন্য এইটার সাথে এটার রিলেশনটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে 29 নম্বরে কি বলতেছে? আমরা এখন শিখতে পারি শতকরা থেকে দশমিক। তার মানে সবসময় ফ্র্যাকশন বানাইতে বলে এরকম না, কিছু কিছু ক্ষেত্রে দশমিক বানাইতে বলে। আচ্ছা, দেখেন এইরকম এই প্রশ্নটা হুবহু সিরিয়াসলি আমি বলতেছি। আমি যেহেতু একই মানুষ, ব্যাংকেরও ম্যাথেরও পড়াই, ইংলিশ অ্যাডভান্স লেভেলের কোর্সও পড়াই, আবার বেসিক লেভেলের কোর্সও পড়াই, এই জন্য আমি সবগুলো রিলেট করে বলতেছি যে এই 35%-কে দশমিকে প্রকাশ করুন, এই প্রশ্নটা ইংরেজিতে অনেকগুলা পরীক্ষায় আসছে এবং অনেকেই কিন্তু কনফিডেন্টলি ভুল অ্যান্সার দিবেন। ঠিক আছে, বিভিন্ন কারণে। তো এখন আসি যে 35%-কে দশমিকে প্রকাশ করা মানে কি? প্রকাশ করা মানে হচ্ছে 35/100। 35% জিনিসটা দেখতে কি হবে? দেখতে হবে এই যে এটার নিচে 100। 100 দিয়ে 35-কে ভাগ করলে কত হবে? 2টা শূন্য থাকার কারণে 2 ঘর আগে দশমিক বসবে। তার মানে 0.35 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এখন অনেকের কাছে 3.5 অ্যান্সার মনে হইতে পারে, অনেকের কাছে এই কাছাকাছি অপশনগুলো অ্যান্সার মনে হইতে পারে। ঠিক আছে, বাট 29 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0.35। নেক্সট আসি আমরা 30 নম্বর। দেখেন 0.1%-কে দশমিকে প্রকাশ করুন, কি হবে? আচ্ছা, তো আগের অঙ্কটা যে আমরা করলাম, অঙ্ক সমাধান দেখে কিন্তু কাজ নাই, ওই অঙ্ক সমাধানের প্রসেসটা কি এটা ইম্পর্টেন্ট। দেখেন আমাদের বইয়ে সুন্দর করে লেখা আছে, এইটা সমাধানটা আমরা কাটে দিছি আর কি। ব্যাখ্যাগুলোতে এটা সুন্দর করে বলা আছে যে পার্সেন্টেজ ওয়ালা যে কোনো সংখ্যাকে দশমিকে কনভার্ট করতে গেলে 2 ঘর আগে দশমিক দিতে হয়। ঠিক আছে, মানে যেভাবে সংখ্যাটা থাকে এই পার্সেন্টেজের কারণে 2 ঘর আগে দশমিক। তার মানে 35% আছে, এই জন্য দশমিক তো নাই কোনো, তার মানে 100 দিয়ে ভাগ করার কারণে 2 ঘর আগে দশমিক। আচ্ছা, যদি থাকতো 3.5% তাহলে কি হইতো? 3.5% যদি থাকতো, তাহলে এই অঙ্কটা আমি যখন পরীক্ষা নিব আগামীকালকে, আমি 3.5% দিলাম। তারপরে কিন্তু অনেকে আবার মুখস্থ অ্যান্সার 0.35 দিবে। এই সমস্যাটা নিয়েই কিন্তু অনেকে পরীক্ষার হলে কনফিডেন্টলি ফেল করে আসে। কারণ কি, আপনি পড়ে গেছেন একভাবে, কিন্তু আমি একটু চেঞ্জ করে দিছি। তো এই জন্য মুখস্থ করা যাবে না, অঙ্ক বুঝে বুঝে করতে হবে যে আসলে 35% যখন ছিল তখন 2 ঘর আগে দশমিক মানে 35-এর আগে দশমিক। কিন্তু যখন 3.5% বলতেছে তখন হচ্ছে যে এটা অটোমেটিক্যালি তো 1 ঘর আগে দশমিক আছে, আমাকে এই পার্সেন্টেজের কারণে 100 দিয়ে ভাগ করতে হবে, 2 ঘর আগে দশমিক বসাইতে হবে। কিন্তু আমার আছে একটা ঘর, তাহলে আরেকটা ঘর আমাকে শূন্য দিয়ে বানাইতে হবে, বানায়া তখন দশমিকটা আগায় দিতে হবে। তাহলে অ্যান্সারটা হবে কি 0.035। কখন? যখন 3.5% বলবে। এই প্রশ্ন অনেকগুলো পরীক্ষা আসছে, আশা করি ক্লিয়ার। তাহলে যেভাবেই থাকবে, আচ্ছা, তার 2 ঘর আগে দশমিক দিতে হবে। এখন যদি থাকে 350% তখন কি হবে? তখন এটা 2 ঘর আগে দশমিক মানে এই যে এইখানে দশমিক, এইখানে দশমিক দিলে এটা হয়ে যাবে 3.5।
তাহলে দেখেন কাছাকাছি অপশনগুলা এইভাবে আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্যই দেওয়া হয়েছে। তো 30 নম্বর কি বলছে, 0.1% কে দশমিকে প্রকাশ করুন। তাহলে আমরা কি জানি যে পার্সেন্টেজের কারণে 100 দিয়ে ভাগ হয়, 100 দিয়ে ভাগ হলে 2 বার আগে দশমিক বসে। এখানে অলরেডি দশমিকটা একটা সংখ্যা আগে আছে, তার আগে কোনো সংখ্যা নাই, তাহলে 2 ঘর আগে দশমিকটা দেওয়ার জন্য 2টা শূন্যকে নিতে হবে, নিয়ে তারপরে একটা রাখতে হবে। তাহলে 0.001 এটা আছে খ নম্বর অপশনে। তাহলে 30 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা, প্রত্যেকটা ক্লাস শেষে প্রত্যেকটা টপিক পড়ার পরে 5 মিনিট বসে অ্যাটলিস্ট সামারি করবেন। এতক্ষণ ধরে যে আমরা শিখলাম অনেকগুলো কথা না, মনে হচ্ছে অনেকগুলো কথা, যখন শিখছি তখন মজা লাগছে, কিন্তু আপনি যখন এখানে মোবাইলটা বন্ধ করে দিয়ে সাইডে চলে যাবেন, আপনি কিন্তু হজবরল করে ফেলবেন। তো এটাকে ধরে রাখার সিস্টেম কি, যারা পেট ব্যাসে আছেন তাদেরকে বলতেছি, সামারাইজ করতে পারতে হবে। আমরা কি কি শিখলাম? প্রথমে শিখলাম হাফেজি মাদ্রাসায় যারা পড়ে তারা দেখবেন রানিং পড়া যতটা গুরুত্ব দেয় তার থেকে পুরাতন পড়াকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, আর কারণ হচ্ছে যে কারণ আগেরটা যদি ভুলে যান তাহলে বর্তমানটা আবার শিখে কি করবেন, এটাও তো নিশ্চিত ভুলে যাবেন। তাহলে আগেরটা ধরে রাখার পরে বর্তমানে আপনি যতটুকু আগাবেন সেটাই আপনার ব্যালেন্স। তো এই ফিলোসফিটাকে সিরিয়াসলি ডিল করবেন, তাহলে আপনার মানে এক সময় না এক সময় যে সব টপিক শেষ হবে। আর না হলে হবে যে আপনি জায়গায় দাঁড়িয়ে দৌড়াইতে থাকবেন, মানে পড়তেই থাকবেন আর ভুলতেই থাকবেন। তো সামারি হচ্ছে যে আমরা শিখলাম ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ বাড়ি করা, তারপরে আমরা শিখলাম পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন বাড়ি করা, এখন শিখলাম আমরা পার্সেন্টেজ থেকে দশমিক বাড়ি করা। তাহলে অবধারিত ভাবে আমরা এরপরে কি শিখবো, এটার উল্টাটা, যে দশমিক থেকে কিভাবে পার্সেন্টেজ বাড়ি করে, সেটা কোথায় আছে আমরা দেখি। আচ্ছা, এই ধরনের আছে 31 নম্বর। দেখেন এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, আমরা কিন্তু বানাই করাচ্ছি এরকম না। 1.5% মানে কি, এখন এখানে আবার দশমিকে কনভার্ট করতে হবে, তাই না? তো দেখবেন যখন সহজ ভগ্নাংশ থাকে আবার আপনাকে দশমিকে প্রকাশ করতে বলে, তাহলে একেই আপনি একটু দশমিক বানিয়ে নেন না। তাহলে পার্সেন্টেজের কারণে 2 ঘর আগে দশমিক, তার মানে এটা 1 ঘর আগে আসতেছে, আরো 1 ঘর আগে সরানোর জন্য একটা শূন্য দরকার, তার মানে 0, 1, 5 আর এইখানে হবে দশমিক। তাহলে কোথায় আছে এটা? গ নম্বরে আছে। এখন যদি মনে করেন যেভাবে আছে এইভাবে যদি করতাম তাহলে কি হইতো, 2 কে 2 আর 1 কে 3, এই যে 3/2%, তাহলে 3/2% মানে 1/100। 1/100 তার মানে কি, এই যে 3/200। কেউ যদি এইভাবে যান তাহলে দেখেন তো 200 কে 3 দিয়ে ভাগ করা যায় না, ঠিক আছে, 3 কে 200 দিয়ে ভাগ করা যায় না, তাহলে একটা দশমিক নিলাম, একটা শূন্য বসানোর পরে যাচ্ছে না, ঠিক আছে। তাহলে কি করলাম, তাহলে এখানে একটা শূন্য নিয়ে আবার একটা শূন্য বসালাম, ঠিক আছে। তাহলে এবার কি হচ্ছে, এবার যাচ্ছে 200 কে 200 থাকতেছে কত, 100। এখানে আবার দশমিকের কারণে আবার একটা শূন্য নিতে পারলাম, তাহলে 5 100, 5 2 10, তার মানে 5 200 1000। এখন কেউ যদি ক্লাস 5 এর বাচ্চারা যেভাবে করে ওইভাবে করেন, তাহলে টাইমের 12টা কোথায় বাজবে বুঝতেছেন? এখন আপনাদের তো আবার এটা সহজ, মানে পরিচিত নিয়ম মনে হয় এগুলো তো করছি, চেনা জানা জিনিস, কিন্তু এটা পরীক্ষার হলে চলবে না ভাই। এইভাবে আপনি পরীক্ষার হলে করবেন তো আপনার পরীক্ষার হলে খাতা আপনার মানে পরীক্ষা শেষ হওয়ার আগে টেনে কেড়ে নিবে, তখন কলিজাটা যে কাঁপাকাঁপি করবে, মনে হবে যদি আর একটু সময় পাইতাম। ওই আফসোসটা যদি না করতে চান, তাহলে যেখানে যেই কৌশল অবলম্বন করলে আপনার একটু টাইম সেভ হয় সেখানে সেটা গুরুত্ব দেন। এখন আপনি এই কৌশলগুলো নিজে আবিষ্কার করতে গেলে তো অনেক সময় লাগবে, এই জন্য আমাদের ক্লাসগুলোকে গুরুত্ব দিবেন, যে আমরা প্রত্যেকটা নিয়মের সাথে সাথে যে কৌশলগুলোর কথা বলবো এগুলো আপনার জন্য অনেক কাজে লাগবে। আচ্ছা, 32 নম্বর কি বলছে, ফ্র্যাকশন 2/5 এর 25% কত, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা সুপারসনিক গতিতে যদি কেউ করতে চান, ইরানের রকেটের গতির স্টাইলে, যে আয়রন ডমকে খুঁজে না পায় এইরকম গতিতে যদি কেউ করতে চান, তাহলে দেখেন চিন্তাটা দেখেন, 5 2 মানে হচ্ছে 40%, 40% কে দশমিকে কনভার্ট করলে 0.4, 0.4 এর 25% মানে আবার হচ্ছে 4/1 তাহলে 0.4 এর 4/1 হচ্ছে 0.1। এই পুরো জিনিসটা আমি মুখে করে ফেলতে পারতাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য এইভাবে বলতেছি। এখন আপনারা অনেকে এটা মাথার মধ্যে যাচ্ছে, কারণ কি, কারণ আজকে আপনারা প্রথম ক্লাস করতেছেন, অথচ গত ক্লাসে আমরা একটা ফ্র্যাকশনের টেবিল দেখাই দিছি, যে 4/1 মানে হচ্ছে 25%, অথবা উল্টা পাশে 25% মানে হচ্ছে 4/1। আবার আমরা দেখাই দিছি 5/1 মানে 20%, আর 5/2 মানে হচ্ছে 40%। আবার একটু আগে আমরা শিখলাম 40% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করার কারণে 0.40 বা 0.4 হয়।
তার মানে দেখেন আপনার আগের এই শিক্ষাগুলা এইগুলা সবগুলা যখন সম্মিলিত ভাবে এইখানে কাজ করতেছে, তখন কিন্তু আপনার এই জিনিসটা বুঝতে সমস্যা হচ্ছে না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা যখন যেটা যেখানে শিখি ওইটা ওইখানে ফুল স্টপ দিয়ে পরেরটাতে ক্যারি করতে পারি না। এই জন্য আমাদের মনে হয় অনেক বেশি ম্যাথ শিখতেছি, অনেক বেশি লোড হয়ে যাচ্ছে। কিন্তু না, আমরা যেভাবে ক্লাসগুলো নিতেছি, ধারাবাহিকভাবে আসতেছি, এইটা আপনার আগের শিক্ষাটা কাজে লাগাবেন, তখন ওভারলোড হবে না। এটা কি ধরতে পারছেন সবাই, নাকি একেবারে ছোট বাচ্চার স্টাইলে কাটাকাটি করে একেবারে দশমিক বসায় বসায় মান বাড়ি করে দিব বলেন তো? আচ্ছা, 32 নম্বর প্রশ্নটার যে টেকনিকটা বললাম, কোন বিশাল কোনো টেকনিক না, পরিচিত জিনিসে জাস্ট ব্রেনটাকে একটু ইউজ করা। 5/2 মানে হচ্ছে দশমিক আকারে যদি চিন্তা করেন, 5/2 মানে হচ্ছে 0.4, আর এর 25% মানে 4/1 কার 4/1? 0.4 এর 4/1। 0.4 এর 4/1 মানে হচ্ছে 0.1। এর থেকে ফাস্ট করার আর কোন স্টাইল নাই। বাকি স্টাইল হচ্ছে লেখালেখি কাটাকাটি। 5/13 এর 156% কত? এইখানে একটা মিস্টেক করা যাবে না। পরীক্ষার হলে কিন্তু প্রশ্নপত্র আলাদা আর সমাধান লেখার জন্য আলাদা খাতা নাই। তাহলে কি করতে হবে? তাহলে দেখবেন যে আপনি যখন ক্লাস 6, 7, 8, 9 এর সমাধান দেন, তখন কি হয় যে প্রশ্নটা আসে, ওই প্রশ্নটা আবার খাতায় লেখেন, তারপরে সমাধান করা শুরু করেন। কিন্তু যখন আপনি জবের পরীক্ষার এমসিকিউ পরীক্ষা দিতে যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে এই প্রশ্নটা হুবহু আরেকবার কপি করার দরকার নাই। কি করবেন? আপনি ডাইরেক্ট এইখানে 100 বসায় দিয়ে এই যে 13 আর 156 কাটলে 12 হয়, 5 দিয়ে 20 কে কাটলে 100 কে কাটলে 20 হয়। ঠিক আছে, এখানে উত্তর কি চাইছে? উত্তরগুলো পার্সেন্টেজ দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা পার্সেন্টেজ আমরা আসতেছি। তাহলে 12 আর 20 কাটাকাটি করলে কি থাকে? 3 আর 4 12, 5/12, 3/5। 3/5 মানে হচ্ছে 60%। এইখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো আমরা আমাদের প্রি বেসিক ক্লাসে বারবার বলছিলাম, যে আপনার কাটাকাটির ওস্তাদ হওয়া লাগবে এবং নামতার রেঞ্জটা অ্যাটলিস্ট 20 পর্যন্ত নিয়ে যেতে হবে। তো এই যে 13 আর 156 ডাইরেক্ট কাটাকাটি যায়, এটা জানা থাকলে আপনি এই অঙ্কটা যত সহজে করতে পারবেন। আপনার এটা জানা না থাকলে আপনি 156 দেখেই তো ঘাবড়ে যাবেন। তখন আপনি কি করবেন জানেন? আপনি 13 কে 156 সাথে লাগায় না দিয়ে আপনি 100 কে 156 সাথে লাগাই দিয়া 4/25 100, 4 দিয়ে এটাকে কাটবেন, 3 আর 4 12, 4 লং 36। তারপর আপনি 13 সাথে কাটাকাটি লাগাবেন। এই যে আপনার ঘুরে আসতে হচ্ছে একটা পথ, অথচ সোজা যাওয়ার রাস্তা আছে, এটা জানা না থাকার কারণে এই সমস্যা হবে। এই জন্য কি করা লাগবে? বিশাল কিছু করা লাগবে না, যা শুধু নামতাটা ফাস্ট করতে পারতে হবে। ঠিক আছে? আচ্ছা, সাগর মাহমুদ বলছে স্যার আর একটু বোঝাই দেন। কোনটা বোঝাইতে হবে? স্পেসিফিক বলতে হবে। তো 33 নম্বরটা ক্লিয়ার কিনা বলেন? 33 নম্বরটাতে কোনো সমস্যা আছে? যে পয়েন্টটা বললাম, প্রশ্নের খাতায় আপনি পার্সেন্টেজের কারণে 100 নিচে লিখে এই পাশে আড়াআড়ি কাটাকাটি করবেন, এই পাশে আড়াআড়ি কাটাকাটি করবেন। আর আড়াআড়ি গুণ করে দিয়েন না, এটা কিন্তু সমান সমান চিহ্ন না, এটা এর চিহ্ন, মানে গুণ চিহ্ন। ঠিক আছে? আচ্ছা, তাহলে 33 এর অ্যান্সার হচ্ছে 60%। ওই 5 এর 3 দেখে ডাইরেক্ট 60% লিখবেন। 34 কি বলছে? 0.07 এর 3% কত? এখানে কিন্তু আবার দেখেন পার্সেন্টেজে চাইছে। খুবই খুবই ক্রিটিক্যাল জিনিস, মানে মনে হচ্ছে না অনেক সহজ, কিন্তু জিনিসটা এত সহজ না। তাহলে আসে দেখেন, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় শিখবো, খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ কি দেখেন, এখানে অপশনগুলোর মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে। এটা কেন জটিল? কারণ দেখেন যে 2%, 2 এর 2%, এটা মানে কি? এটা মানে হচ্ছে 2 গুণন 2 ডিভাইডেড 100। কিন্তু যদি বলি 2% এর 2%, তখন কি হবে? তখন 2/100 গুণন 2/100। আবার যদি বলি যে অ্যান্সারটা আমার ফ্র্যাকশনে রাখা যাবে না, অ্যান্সারটাতে পার্সেন্টেজ রাখতে হবে, তখন কি করতে হবে জানেন? তখন একটা পার্সেন্টেজকে ভাঙতে হবে আর একটা পার্সেন্টেজ থেকে যাবে, কারণ ওইটা পার্সেন্টেজ আপনি লাগাই দিতে পারবেন। তো এটা আমরা এই অঙ্কটাতে দেখব। 0.07 মানে অপশনে পার্সেন্টেজ থাকার কারণে কি হবে, আর পার্সেন্টেজ না থাকলে কি হবে। মনে করেন অপশনে পার্সেন্টেজ নাই, পার্সেন্টেজ ছাড়া যদি আপনি আনসার বাড়ি করতে চাইতেন, তাহলে এর মানে গুণ চিহ্ন, 3% মানে 3/100। তাহলে 3 7 21, 2 ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে দশমিক, আর নিচে হচ্ছে 100। তাহলে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে 100 দিয়ে ভাগ করলে 0.0021, 2 ঘর আগে দশমিক চলে আসে। এটা অ্যান্সার কখন হইতো? যখন বলতো যে 0.07 এর 3% কত এবং অপশনের মধ্যে কোনো পার্সেন্টেজ নাই, তখন এটা অ্যান্সার হইতো। তখন আপনি এখানে যেহেতু অপশনে পাচ্ছেন না, কোনোটাই অ্যান্সার দিয়ে দিবেন, কোনোটাই নয়। কিন্তু
কিন্তু এখন যে পার্সেন্টেজ দেওয়া আছে এর ফলে কি কাহিনীটা হবে, এর ফলে যে কাহিনীটা হবে, যখন আপনি এই পর্যন্ত আসছেন না 21/100, এই 0.21/100 মানে কি 0.21 গুণন 1/100, এই কথাটা মানে তো হচ্ছে পার্সেন্টেজ, তাহলে 0.21%। তার মানে আপনি এই যে পার্সেন্টেজ থাকার কারণে 0.21% হচ্ছে অ্যান্সার, তাহলে এই 0.21 দেখাচ্ছে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই 0.0 আছে, এটা চলবে না। আচ্ছা, এখন আসি আমরা, যেহেতু দেখতেছি 1/100 রেখে দিতে হচ্ছে, তাহলে আমরা এখানে যখন 3% ছিল, এই পার্সেন্টেজটাতে হাত না দিয়ে যদি আমরা কাজ করতাম এইদিকে, তাহলে তো হয়ে যেত কিরকম, 3 আর 7 গুণ করলে 21, 2 ঘর আগে দশমিক আছে, এই জন্য 2 ঘর আগে দশমিক। আর এই পার্সেন্টেজটা একবার নিচে 100, আবার কাটে পার্সেন্টেজ বানান না বানায়, এই পার্সেন্টেজটা এখানে বসাই দিলাম। এইটা কেন করতেছি, অপশনে দেওয়া আছে এই জন্য। তাহলে 34 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 0.21। আপনারা দেখবেন অনেক বড় বড় অঙ্ক আপনি করে করে ক্লাস মানে ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু পরীক্ষায় যা দেখবেন এত ছোট প্রশ্ন আসছে, আফসোস লাগবে, বা ট্রিকি প্রশ্ন আসছে, আপনার মনে হচ্ছে এগুলো আপনি পারবেন, কিন্তু আসলে পারবেন না, কনফিডেন্টলি ভুল করবেন। এইরকম প্রশ্ন একটা, এটা কি না বলেন, এগুলো আইবিআই যে ক্যাবের পরীক্ষাগুলো, অধিকাংশ পরীক্ষায় আইবিএ নিছে, ঠিক আছে। এই যে কিছুদিন পরে বিসিআইসির পরীক্ষা আছে, এগুলো আইবিএ নিবে। আইবিএ প্রশ্ন নিলে ইংরেজি থেকে বাংলা অর্থ করে দেয়, প্রশ্নগুলো দেখতে সহজ মনে হয়, কিন্তু আসলে জিনিসটা অত সহজ না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, 35 নম্বর কি বলতেছে, 1.555 এর 5% কত, দেখেন তো কিরকম ঝামেলা লাগাই দিছে। আচ্ছা, তাহলে 5% কত, নিচে 100 হবে, গুণ করে 2 ঘর আগে দশমিক দিলে হয়ে যাবে। এটা যা শুধু সংখ্যাটা বড়, বাকি নিয়ম সব সেম। আবার ম্যাজিক খুঁজিয়েন না, সবখানে ম্যাজিক পাবেন না, নিজে করুন। 36 নম্বর, এটা নিজে করেন তো দেখি। 36 নম্বর কিন্তু আবার অপশনের মধ্যে পার্সেন্টেজ নাই, একটু আগে যেটা শিখলেন ওইখানে আবার লাগাইতে যাইয়েন না, এখানে কিন্তু জিনিসটা পার্সেন্টেজ ছাড়াই আছে। তাহলে এই 36 নম্বর প্রশ্নের অ্যান্সার চেষ্টা করেন সবাই। এটা সবাই খুব ভালো পারতেছেন। এখানে পার্সেন্টেজ দেওয়া নাই যেহেতু, সেহেতু এটাকে আমাদের নিচে 100 দিতে হবে। 3 17 51, আর এই 100 এর কারণে 2 ঘর আগে দশমিক, তার মানে 2টা শূন্য দিয়ে দশমিক। আচ্ছা, যদি এটা পার্সেন্টেজ থাকতো অপশনের মধ্যে, তাহলে কি হতো জানেন, তখন আমরা এই 3 17 51 এই পার্সেন্টেজটা দেখে দিতাম, তাহলে 3 17 51 মানে 0.51, আর এই পার্সেন্টেজটা পার্সেন্টেজ থেকে যাইতো, তখন অ্যান্সার হইতো এই যে এইটা হয়ে যেত অ্যান্সার, এটা পার্সেন্টেজ লাগানো থাকে। তাহলে সেম প্রশ্নে আমি যদি, ঠিক আছে সিরিয়াস খেয়াল করেন, এগুলো সবগুলোর ভেতর সাথে যদি পার্সেন্টেজ লাগাই দিতাম, তখন আমাদের অ্যান্সার কোনটা হইতো, তখন আমাদের অ্যান্সার হইতো ঘ নম্বর অপশন, ঠিক আছে। খুবই সিম্পল জিনিস, কিন্তু খুবই ক্রিটিক্যাল। আর পরীক্ষার হলে মেন্টাল প্রেসারে অধিকাংশ জন ভুল করবেন, তখন বাসায় এসে এত আফসোস লাগবে যে এত সহজ প্রশ্নটা আমি কেমন ভুল করি, কারণ আপনি এইভাবে তো শিখেন নাই, এইভাবে তো চিন্তাই করেন নাই, এইরকম ট্রিকি ম্যাথ তো করেন নাই অনেক ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, দেখেন এগুলো কিন্তু 19 20 21 সালের প্রশ্ন। আচ্ছা, আর বেশি না খামাই, আমরা স্কিপ করি। হ্যাঁ, আমি কিন্তু ক্লাসে সব অঙ্ক 100% একটানা করে দেই, বিষয়টা এরকম না। একই নিয়মের অনেক প্রশ্ন না করে কিছু প্রশ্ন আপনাদের বাসায় করে দেওয়ার জন্য রেখে দেই, এইগুলো আপনারা বাসায় করবেন। 37 নম্বর প্রশ্ন। এখন আসি আমরা দশমিক থেকে শতকরা, ঠিক আছে। আমাদের বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে, টিপস দেওয়া আছে যে কি দশমিক দেওয়া থাকবে, তার শতকরা মান কত বের করতে হবে। যেমন 0.25 এর শতকরা কত, আপনারা কি জানেন যে অনেকেই 0.25 এর শতকরা কি লিখবেন, এটা 25% হবে নাকি 2.25% হবে নাকি 0.25% হবে, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঘাবড়ে যাইতে পারেন। তো আজকের ক্লাসটা অনেকের কাছে মনে হচ্ছে এত সহজ জিনিস, কিন্তু জিনিসগুলো অনেক ক্রিটিক্যাল, আর আমরা তো অনেক বেশি সময় দিতেছি এরকম না, এই জন্য ক্লাসটা শেষ পর্যন্ত দেখেন, ভালো লাগবে। আচ্ছা, এখানে কিন্তু আমি যে কথাগুলো বলতেছি না, এগুলো সুন্দর করে বইয়ে লেখা আছে, বাট অনেকে এত অলসতা করে বা বুঝতে সমস্যা ফিল করে বা বুঝে না যে কোনটা গুরুত্বপূর্ণ কথা। এখানে সুন্দর করে বলা আছে, মুখে মুখে করার জন্য সব থেকে সহজ পদ্ধতি হলো যে সংখ্যাটি দেয়া থাকবে তার সাথে 100 গুণ করে যা আসবে তাই উত্তর। যেমন 0.5 দেওয়া আছে, তার মানে 0.5 কে 100 গুণ করে 50%। 0.02 মানে 100 গুণ করে 2%। 5.5 100 দিয়ে গুণ করে 550%, ঠিক আছে। আচ্ছা, এখন আসি, আমি যদি বলি যে 10.5 কে পার্সেন্টেজে কনভার্ট করেন, আপনারা জানেন অনেকেই আপনি ভুল করবেন, এটাকে আমি বলতেছি যে পার্সেন্টেজটা কি হবে। আপনারা অনেকেই 10.5% দিতে পারেন, অনেকেই সর্বোচ্চ 105% দিতে পারেন, কিন্তু আসলে অ্যান্সারটা হবে 1050%। এবং এটা অনেকের মাথাতেই থাকবে না, বেশি মানে
কনফিডেন্সের সাথে আইডিয়া করে উত্তর দিতে যাবেন, দেখবেন ভুল অ্যান্সার আসবে। তার মানে আপনাকে ক্যালকুলেশনটা ধরতে পারতে হবে। তো সেই ক্যালকুলেশনে কিন্তু আমরা শিখতেছি। সেই ক্যালকুলেশনটা কি? ক্যালকুলেশনটা হচ্ছে 38 নম্বরে দেখেন, 0.4 কে শতকরায় প্রকাশ করলে কি হবে। তার মানে বিষয়টা এরকম, এই প্রকাশ করা করে জিনিসটা এরকম, ম্যান ইজ মর্টালকে আমি যদি বলি যে নেগেটিভ ফরম্যাট বানান, আপনি যদি বলেন ম্যান ইজ নট মর্টাল, তাহলে কিন্তু হইল না। কারণ সেন্টেন্সটা ঠিক রাখতে হবে, দুইটা সেন্টেন্স দিয়ে একই অর্থ বোঝাবে, বাট শুধুমাত্র ফরম্যাটটাতে নেগেটিভিটি আসবে। তাহলে ম্যান ইজ মর্টাল আর ম্যান ইজ নট মর্টাল বলা যাবে না, ম্যান ইজ নট ইমমর্টাল বলতে হবে। মানুষ অমরণশীল নয় মানে মানুষ মরণশীল। দুইটা সেন্টেন্স দিয়ে একই জিনিস বোঝাইলো, কিন্তু দুইটার ফরম্যাট ভিন্ন, একটা অ্যাফার্মেটিভ একটা নেগেটিভ। একটা লম্বা সময় আমি যখন ইংরেজি পড়াইতাম তখন মানে এই ইংরেজি নিয়ে খুব ভালো চর্চা ছিল, বা ভালো মানে লজিক্যালি বোঝানোর চেষ্টা করতাম। তো ওই জিনিসটা এখানে যে আপনাকে যে আপনি যে এত কনভার্সন করতেছেন, কনভার্সন মানে কি, যে সমান সমানের এই পাশে আছে আপনার 0.4, এখানে সাথে পার্সেন্টেজ নাই, এই পাশে আপনি যে যাই লেখেন ওটার সাথে অবশ্যই পার্সেন্টেজ থাকতে হবে, যেহেতু শতকরা প্রকাশ করার কথা বলছে। কিন্তু ওইটা দিয়ে যা আসবে অ্যান্সার এই 0.4 যেন হয়, সমান সমান হয় এই দুটা। তো আপনি যদি 0.4 কে 4% লেখেন, অনেকেই কিন্তু 4% লিখবে। এখানে অপশনটা যদিও নাই, আমি এটার অপশন বানালে প্রথমে 4% দিয়ে রাখবো। 4% দিলে কি সমস্যা দেখেন, 4% সমান সমান 4/100। 4/100 মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করলে 0.04 হয়। তাহলে 04 তো এই 4 এর সমান হলো না। তাহলে আপনি যদি এই পাশে 4% দেন, এটা সঠিক হয় না। এই 0.4 আর 4% এক জিনিস না, ভুল। এটার থেকে এটা 10 গুণ ছোট, এটা 10 গুণ বড়। কারণ এটা মানে হচ্ছে 0.04 আর এটা মানে হচ্ছে শুধু 0.4। তো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা ক্লিয়ার থাকতে হবে। এই জন্যই আমরা যে কোনো টপিকের শুরুতে অনেক ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো তাহলে কি হবে, তাহলে বিষয় হচ্ছে যে আমাদের এমন একটা জিনিস আসতে হবে যেটার মানটা 0.4 হয়। তাহলে আমরা এখানে অপশনের মধ্যে দেখতেছি যদি 40% নেই, তাহলে 100 দিয়ে ভাগ করলে 0 কাটা, 10 দিয়ে 4 কে ভাগ করলে 1 ঘর আগে দশমিক চলে আসে। তাহলে এই 0.4 যেহেতু মিলে যাচ্ছে, তাহলে ঘ আনসার। বাট এটা তো টেকনিক হলো না, এটা তো অপশন টেস্ট হলো। টেকনিকটা কি? ওই টেকনিকটাই আলোচনা করছিলাম, যে যেটাই দেওয়া থাকবে তার সাথে কি করতে হবে, 100 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে 0.4 সাথে যদি আমি 100 গুণ করি, তাহলে এইটা সমান সমান কি হবে, এটা সমান সমান 4 100 400, 1 ঘর আগে দশমিক মানে এইখানে দশমিক, তার মানে হচ্ছে 40। এই 40 এর সাথে পার্সেন্টেজ লাগাই দেওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা এখন এই 100 গুণ করার বিষয়টা কিভাবে আসলো, তাহলে এটাকে আরো একটু ভেঙে ভেঙে দেখি, যে 0.4 এর সাথে আসলে আমি গুণ করব 100/100। 100 গুণ করা মানে তো 1 গুণ করা মানে সেম। তাহলে 100 গুণ করার পরে 0.4 রেখে দিলাম, এই 100 কে এটার সাথে রেখে দিলাম, আর এই নিচের 100টাকে আমরা n/100 লিখবো। কেন? কারণ আমাদের তো পার্সেন্টেজ বানাইতে বলছে, এটার জন্য আমি পাবো একটা পার্সেন্টেজ। 0.4 আর 100 গুণ করে হয়ে যাবে 40, আর এই 1/100 এর জন্য হয়ে যাবে পার্সেন্টেজ। কিন্তু পরীক্ষার হলে এতগুলো ফর্মেট, এতগুলো লেখালেখির সময় মাথায় কাজ করবে না, বা সময় পাবেন না। এই জন্য ডাইরেক্ট 2 ঘর সামনে দিতে হয় দশমিকটাকে। তাহলে 100 দিয়ে গুণ করার কারণে এই 0.4টা 2 ঘর সামনে চলে যাবে, হয়ে যাবে 40। আর যখন আমরা আবার ভাগ করব তখন 2 ঘর পিছনে চলে আসবে 0.4। এখন এটা করতে যে আপনি যদি এখন মনে করেন যে কখন যে সামনে যায় কখন যে পিছনে যায়, ভাই তাহলে হচ্ছে আগে ওই যে বাসায় আছে না, আপনার ব্যাংকে মাটির ব্যাংক বাইর করে টাকা আর পয়সার হিসাব শিখেন, যে 1 পয়সা মানে কি আর 1 টাকা মানে কি। ঠিক আছে, তাহলে সুবিধা হবে। মানে এই যে ছোট ছোট জিনিসগুলো অনেকে মনে করে যে অনেক কঠিন হয়ে যাচ্ছে, কখন ভাগ হবে কখন গুণ হবে। ভাই ভাগ করলে পেছনে আসে ছোট হয়ে যাবে, 0.4 হবে, আর গুণ করলে বেড়ে 40 হয়ে যাবে। দুটা কি এক জিনিস? এতটুকু টেম্পারমেন্ট থাকতে হবে মাথায়, যে কখন বাড়বে কখন কমবে। খন্দকার ফারহান শাহিন বলছেন 100 কেন গুণ করতে হবে স্যার? আসলে 100 গুণ করতে হবে ওই যে পার্সেন্টেজটা বসানোর জন্য। আর কোনো কিছুর সাথে 100 গুণ করা মানে যা, ধরেন এখানে একটা এক্স আছে, এটা গুণ করা মানে যা, এক্স এর সাথে 1 গুণ করা মানে যা, এক্স মানে তা। আসলে এটা গুণ করা না করা সমান, কিন্তু এটা জাস্ট ফরম্যাটটা বোঝানোর জন্য দেখাই দিলাম, যে নিচে 100টা কিভাবে 1/100 হয়ে পার্সেন্টেজ হয়ে যায় কনভার্ট, আর এই এক্সটা 100 সাথে গুণ হয়ে যায়। আচ্ছা, তাহলে 0.45 এর সমান হচ্ছে, এই দেখেন এখানে কাছাকাছি সবগুলো আছে, কিন্তু আপনি ভুল করার সম্ভাবনা আছে। এটা BREB AD 2025-এ আসছে। ঠিক আছে,
0.2 ঘর পরে যাবে তার। আচ্ছা, বিষয়টা এইরকম একটু বোঝার জন্য, মানে লজিক মেকডপ না হলে না মুখস্থের মতো করা যাবে না। অনেক আছে 2 ঘরের সামনে যায় 2 ঘর পিছনে যায়। আপনি যখন এই টপিক বাদে 1 মাস পরে অন্য টপিকে যায় আর অনেক কিছু করে তারপরে পরীক্ষা দিতে যাবেন, তখন আপনার সামনে পিছনে কিছু মাথা থাকবে না, তখন কি হবে? এই সমস্যাটাই অনেকের হয়, যখন করে তখন পারে, নতুন টপিকে গেলে বা 1 মাস পরে আসলে ভুলে যায়। তো এই জন্য লজিক্যালি চিন্তা করতে হবে যে নিচের কোনটি 0.45 এর সমান। এখানে আমরা দেখতেছি পার্সেন্টেজ আকারে আছে, তো আমরা নর্মালি জানি পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে ভাগ। কোনো কিছুকে 100 দিয়ে ভাগ করলে 2 ঘর আগে দশমিক চলে আসে। তাহলে আমার এই 45কে কি 100 দিয়ে ভাগ করে, একটা অজানা সংখ্যাকে 100 দিয়ে ভাগ করার কারণে 2 ঘর আগে 45 হয়ে গেছে। তাহলে 100 দিয়ে ভাগ করার আগে কি ছিল? 100 দিয়ে ভাগ করার আগে দশমিকটা 2 ঘর আগে ছিল না, 2 ঘর পরে ছিল। তাহলে 2 ঘর পরে ছিল মানে 45 ছিল। তাহলে এটা হচ্ছে ঘ অ্যান্সার 45%। তাহলে এই পার্সেন্টেজটা কি, বেসিকটা ক্লিয়ার থাকা লাগবে, তাহলে এটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখানে আমরা বেশ কিছু প্র্যাকটিস দিছি, এগুলো আপনারা নিজে থেকে করবেন, কারণ দশমিকটা খুব কনফিউজিং, তো এই জন্য এখানে বেশ কিছু প্র্যাকটিস দিছি। ঠিক আছে, এই যে কথাগুলো বলতেছি এগুলোই হচ্ছে বেসিক। বেসিক মানে হচ্ছে যে কোনো ম্যাজিক না, অনুপাত থেকে শতকরা। হ্যাঁ, অনুপাতের সাথে শতকরা রিলেশন আছে একটা। অ্যাকচুয়ালি না বলছে 1:5। আমাদের ক্লাস কিন্তু এখনো 1 ঘন্টায় হয় নাই, 48 মিনিট কেবল হয়েছে। অ্যাটলিস্ট 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট আমাদের ক্লাস চলবে, ধৈর্য ধরে থাকতে হবে। তাহলে 1.5 কে শতকরা প্রকাশ করলে কি হবে? অনুপাত মানে হচ্ছে, দেখেন এটা হচ্ছে একটা ভাগ চিহ্ন। এটা ভাগ চিহ্ন মানে কি? এটা মানে যা, 1/5 মানে তা। 1/5 মানে দেখেন 1/5 মানে যা, এটাকে শতকরায় প্রকাশ করলে এই যে কাটাকাটি করে 20% মানে তা। তাহলে প্রথমে যে ভগ্নাংশের অনুপাতের রাশিটা থাকে এটা উপরে বসে আর পরেরটা নিচে বসে। তাহলে ভগ্নাংশ থেকে শতকরা বানানোর যে টেকনিক, ওইটাই এখানে কাজে লাগতেছে। তাহলে 41 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 20%। 42 নম্বর কি বলছে? 3/5 কে শতকরা প্রকাশ করলে কত হয়? তাহলে একই জিনিস, 5 ভাগের 1 ভাগ যদি 20% হয়, 5 ভাগের 3 ভাগ 60%। এইটা এইভাবে মুখে মুখে বাড়তে হবে। ধানে চাল ও তুষের অনুপাত অনুপাত 2 হলে এতে শতকরা কি পরিমাণ চাল আছে? এই ধরনের প্রশ্ন আবার ম্যাজিকের মতো দ্রুত উত্তর দিয়েন না, লজিক্যালি চিন্তা করতে হবে, কারণ কনফিউজিং কথা থাকে অনেক সময়। ধানে, তাহলে ধান হচ্ছে একটা বড় উপাদান, এর মধ্যে থেকে চাল হয়, এর মধ্যে থেকে তুষ হয়। তাহলে এটা একটা ধান, এই ধান থেকে 2টা পার্ট হয়ে যাবে, একটা হয়ে যাবে চাল চিকন, আর একটা হয়ে যাবে খোলসের মতো তুষ। ঠিক আছে, তাহলে বলছে কি ধানের মধ্যে, তাহলে এই ধানের মধ্যে চাল ও তুষের অনুপাত 8:2। তাহলে এই চাল হচ্ছে 8 আর তুষ হচ্ছে 2। তাহলে ধান কত? 8 আর 2 মিলে কিন্তু ধান হচ্ছে 10। তার মানে বিষয়টা এইরকম যে 100 কেজি, প্রতি 100 কেজি ধান থেকে 80 কেজি চাল হয়, 20 কেজি হচ্ছে তুষ হয়। অথবা প্রতি 10 কেজি ধানে 8 কেজি চাল হয় আর 2 কেজি তুষ বের হয়। খুব লজিক্যাল, কিন্তু এই হিসাব আমার মামার কাছে কিছুদিন আগে চালের হিসাব নিয়েছিলাম, 1 মণ ধানে 26 কেজি চাল হয়। তো এখানে জাস্ট অঙ্কের খাতিরে বানাইছে আর কি, সমস্যা নাই। তো আসি, আপনারা যারা ধান চাল মানে আবাদ করেন তারা তো ভালোই জানেন যে 1 মণ ধান উষা করার পরে ভাঙলে 26 থেকে 27 কেজি, মানে 25 থেকে 27 কেজি চাল হয় আর। তো এতে শতকরা কি পরিমাণ চাল আছে? এই যে এতে মানে কাতে। এখন বিষয়টা কি আসলে বলেন তো, চালের মধ্যে তুষ আছে না তুষের মধ্যে চাল আছে, নাকি ধানের মধ্যে চাল আছে? ভাষাটা কিন্তু বুঝতে না পারিয়া উত্তর দিবেন তো কনফিডেন্টলি ভুল উত্তর বের হবে, এবং অপশন গুলো ওইভাবে সাজানো আছে। তো এতে মানে হচ্ছে ধানে শতকরা কি পরিমাণ চাল আছে, কারণ চালটা তো ধানের মধ্যে আছে, চাল তো তুষে নাই। ঠিক আছে না? তাহলে এই যে 10 হচ্ছে ধান আর 8 হচ্ছে চাল। দেখেন 10-এ আছে 8, 10-এ 8 মানে হচ্ছে 100-তে অবশ্যই 80%। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 80%। 8 আর 2 দেখে কেউ যদি এইভাবে 8 আর 2 হিসাব করে 25%, অপশন এখানে নাই বা কোনটাই নয় অপশন যদি দিতাম, বা প্রথম অপশনটা 80 না দিয়ে 25% দিতাম, অনেকে 25% অ্যান্সার দিতেন। কেন যে নিচে 8 আর কেন যে 2 উপরে দিচ্ছেন নিজেও জানেন না। এইরকম অনেকে খামখেয়ালি ভাবে ইজি প্রশ্নকে বেশি কনফিডেন্স দেখাইতে যে ভুল করে, ভাষা না জানে। ঠিক আছে, তো এই জন্য ভাষাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ছোট ছোট প্রশ্ন, এইরকম ট্রিকি প্রশ্নে আরো বেশি। তাহলে 43 নম্বর প্রশ্নে নতুন কি শিখলেন বলেন? যে অনেক বেশি ইজি মনে করে ভাষাগত প্রশ্নগুলোকে ইগনোর করা যাবে না বা আন্ডার এস্টিমেট করা যাবে না, একে ভাষার বিষয়টা গুরুত্ব দিতে হবে।
কারণ এই 8-2 থেকে আপনার অ্যান্সার আসতে পারে 25%, অ্যান্সার আসতে পারে 400%, অ্যান্সার আসতে পারে 80%, অ্যান্সার আসতে পারে 20%। কোন অ্যান্সারটা আপনি নেবেন এটা নির্ভর করবে কিভাবে কথাটা বলতেছে। সিরিয়াসলি একটা কথা বলতেছি, মানে একটা প্রশ্নের জন্য না, এইরকম অনেক প্রশ্নের জন্য। আসি নেক্সট 44, এগুলো পারবেন, স্কিপ করি। হ্যাঁ, জনির আয় ও ব্যয়ের অনুপাত 20-25 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত? দেখেন আগের অঙ্কের সাথে এই অঙ্কটা যে রিলেশনটা দেখেন, আর বুঝেন যে অঙ্ক কিভাবে গাঁথনি দিতে হয় বইয়ে বা লেকচার শিটে বা ক্লাসে, আর আপনার পড়ার সময় কেন এইরকম প্রশ্ন একসাথে দরকার। আগের প্রশ্ন এই প্রশ্নের সাথে যে ম্যাচিং আছে এটা বুঝতে পারতেছেন? দেখেন তো কি বলছে, জনির আয় ও ব্যয়ের অনুপাত 20:5 হলে, তার মানে কি আয় হচ্ছে 20 টাকা আর ব্যয় হচ্ছে 15 টাকা। এখন তার মাসিক সঞ্চয়, তাহলে আয় ব্যয় দিনে অনুপাত আবার সঞ্চয় চাচ্ছে, তার মানে কি এই 20 টাকা আয় থেকে 15 টাকা ব্যয় বের হয়ে গেলে এই যে সঞ্চয় হচ্ছে 5 টাকা। 20 টাকায় 5 টাকা সঞ্চয় নাকি 15 টাকায় 5 টাকা সঞ্চয়, এটা প্রশ্ন বলে দিবে আমাকে। তার মাসিক সঞ্চয় মানে 5, আয়ের সাথে বলছে, তাহলে এইখানে আয় আছে না, আয় কত, আয় 20, তাহলে 20-এর উপরে দিতে হবে 5। এই কেন এখানে 5 দিতে হবে এটা প্রশ্নের ভাষার উপর নির্ভর করবে। তাহলে শতকরা কত, শতকরা মানে 20-এ 5 মানে কি, কাটাকাটি করে 4-এ 1, 4-এ 1 মানে হচ্ছে সরাসরি 4/1 মানে 25%। তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা 25%। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন আসি, এই প্রশ্নটা আমি যখন পরীক্ষা নিব তখন কি করবো জানেন, একটা প্রশ্ন ফাঁস করে দিই। ঠিক আছে, এই সেম প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন আমি যখন উত্তর মানে প্রশ্ন বানাবো, এই আমার পরীক্ষা দেওয়ার সময় দেখা যাচ্ছে অধিকাংশ জন অনেক কম নাম্বার পায়। এর কারণটা বলি, কারণটা হচ্ছে যে আমি কি করবো জানেন, তার মাসিক সঞ্চয়, এই যে ধরেন আছে এখানে আয় আছে না, শুধু সবকিছু ঠিক থাকবে, এইখানে দিয়ে দিব ব্যয়ের। ঠিক আছে, তাহলে তার মাসিক সঞ্চয় ব্যয়ের শতকরা কত অংশ, আর বাকি সবকিছু ঠিক রাখবো, আর একটা অপশন বানিয়ে দিব কোনোটি নয়। এখন বলেন তো কি হবে অ্যান্সার। এখন আপনি তো প্রশ্ন কমন দেখে একেবারে জোনই নাম দেখে অপশন দেখে, ঠিক আছে 20-15% দেখে তো একেবারে ফকফকা অ্যান্সার তো দিয়ে দিবেন। অনেকে মুখস্থ হয়ে গেছে বা অনেকে ক্যালকুলেশন করে 20-এ 5 দিয়ে 4/1 25% অ্যান্সার দিবেন। কিন্তু আমি যেখানে ঘুরাই দিছি কথাটা, সেই ঘুরাই দিছি মানে কি, যে ব্যয়ের অ্যান্সার পার্সেন্টেজ চাইছি, তাহলে ব্যয় হচ্ছে 15 আর 5 টাকা সঞ্চয়, তাহলে সঞ্চয় তো চাইছি তাই না, তাহলে 15-তে 5 মানে হচ্ছে 3-এর 1, 3-এর 1 মানে হচ্ছে 33.33%, যেটা এখানে নাই, তাহলে এখানে ইউ নাম্বার বা ঘতে দিয়ে দিব, কোনটি নয় অ্যান্সার। এই জিনিসগুলা আমি এত ক্লাসে শেখাই, কিন্তু পরীক্ষার হলে যে পরীক্ষা যখন নেই তখন এটা কেউ মাথায় রাখে না। এই জন্যই বারবার আমি বলি, কি রে ভাই আপনাকে শিখাইলাম নাকি এতদিন মুখস্থ করাইলাম। এই জন্য কিন্তু আমার খুব রাগ উঠে যায় পরীক্ষা নেওয়ার পরে, যে এত কম নাম্বার কেন পায়। এরা থেকে গড় অধ্যায় করাইছি, গড়ের পরীক্ষা নিছি, অনেকে এত কম নাম্বার পাইছে। অথচ আমি প্রশ্ন খুব কঠিন করছি এরকম না, পরিচিত প্রশ্নগুলাই জাস্ট ভাষাটা একটু মডিফাই করে দিছি, যে আসলে সে আপনারা কি শিখতেছেন নাকি অঙ্ক মুখস্থ করতেছেন নাকি গিলতেছেন খাবারের চাপাচাপি বাদ দিয়ে। ধরতে পারছেন ভাষা? সিরিয়াসলি বলতেছি। নাসির হাসান বলছেন তখন 15/5 হবে না, 15/5 হবে না, কারণ যার সঙ্গে রয়ের থাকে ব্যয়ের বলছি না, এই ব্যয়ের মানে 15টা নিচে হবে, 15টা উপরে হবে না। 15 উপরে হলে তো 300% অ্যান্সার হয়ে যাবে। এই যে কথাগুলো বলতেছি রাগ হয়ে ক্ষোভ হয়ে বা মনোযোগ খারাপ করে না, জাস্ট আপনার উপকারের জন্য বলতেছি। কিন্তু যে এইরকমের তো পরীক্ষার খেলাগুলো তো গ্যাম্বলিং এইরকমই হয়, যে ভাষাটা চেঞ্জ হয়, অঙ্কটা একটু সাইজ করে দেয় বা ভিন্ন টাইপের অঙ্ক দেয়, আপনার পরিচিত অঙ্ক কিন্তু কাছাকাছি লেজুর একটু চেঞ্জ করে দেয়। তো এগুলো যদি আপনি এইভাবে চিন্তা করা শিখেন, তাহলে আপনার কি এই সোজা অঙ্কের ম্যাজিক লাগবে নাকি আপনি কনসেপ্ট একটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে যখন আপনি এখানে দুমড়ে মুচড়ে সব খাইতে পারবেন। শতকরা থেকে অনুপাত, এখন ধরে কি শিখলাম, অনুপাত থেকে শতকরা। আমরা কিন্তু 5টা নিয়ম শিখলাম, আমরা কিন্তু এখনো পদ্ধতি 2-এর মধ্যেই আছি। তার মানে আমরা আজকে একটা পদ্ধতি নিয়েই আলোচনা করতেছি। তাহলে বলেন তো কিভাবে একটা ক্লাসে পুরা শতকরা শেখানো সম্ভব? এবং যতগুলো কথা বললাম, যতগুলো শেখাইলাম বা যতগুলো নিয়ে ডিসকাস করলাম, কোনটা তো অকাজের জিনিস ছিল না। শতকরা থেকে অনুপাত, তাহলে আমরা যেটা শিখলাম শতকরা অনুপাত থেকে শতকরা, ওইটা এখন আমরা শিখবো। শতকরা দেওয়া থাকবে, এটাকে অনুপাত বানাইতে হবে। দেখেন 24 সালের প্রশ্ন, কোথায় ক্যাবের, কোথায় সিনিয়র অফিসারে, ভালো প্রশ্ন।
তো একটা রাশি অপর একটা রাশির 64%, রাশি দুটোর অনুপাত কত? আগে ফ্র্যাকশন বানাইতে হবে, তারপরে অনুপাত বানাই দিতে হবে। ঠিক আছে, রাশি দুটোর অনুপাত কত? তাহলে 64% মানে কি? পার্সেন্টেজ মানে হচ্ছে এই যে 64/100। তাহলে কাটাকাটি করি, 4 25 100, 4 16 64। তাহলে অনুপাত বানাইতে গেলে 16 আগে 25 পরে, নিচেরটা পরে বসে, যদি কোনো উল্টোপাল্টা কথা বলা না থাকে। তাহলে 16:25 হচ্ছে খতে আছে। দেন অপশনের মধ্যে আবার 25:16 দেওয়া থাকবে, মানে আগে 25 পরে 16 দেওয়া থাকবে। তো মাথা খাটাইতে হবে যে উপরেরটা বাম পাশে বসে। ঠিক আছে, তাহলে 45 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। একটি রাশির অপর একটি রাশির 113 সমস্ত 3/1% হলে রাশি দ্বয়ের অনুপাত কত? পারবেন এরকম ফ্র্যাকশন ঝামেলা থাকলে? তাহলে 46 নাম্বারটা আসলে মেইন থিমটা দেখেন। এই ফ্র্যাকশন দেখে ঘাবড়ে না যায়, মনে করেন যে ফ্র্যাকশন না থাকতো, শুধু 113% থাকতো, তাহলে কি করতেন? তাহলে যেটা করতেন, 113 নিচে 100 দিতেন। এটা বেখাপ্পা সংখ্যা হওয়ার কারণে কাটাকাটি ঝামেলা হচ্ছে। তাহলে এখানে ধরেন আছে আপনার যদি 120 দেওয়া থাকতো, তাহলে আপনি যা করতেন, তখন কি কাটাকাটি করে 6/5 আসতো, তখন আপনি 6:5 লিখতেন। তো এখানে পার্সেন্টেজ হওয়ার কারণে সমস্যা কি? ফ্র্যাকশন আসার কারণে আমরা একটু ভেঙে ভেঙে করি না, মানে ফ্র্যাকশন দেখলে অনেকে আমরা ঘাবড়ে যাই, এই ঘাবড়ে যাওয়াটা যাবে না। তাহলে 113 3 গুণ করলে কত হয়? 100 আর 3 গুণ করলে 300, আর 3 তারা 39, তাহলে 339, আর এই 1 মিলে 340, তাহলে 340/3। ঠিক আছে, এই পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ মানে নিচে 100, কিন্তু যখন একটা ফ্র্যাকশন চলে আসে তখন এই পার্সেন্টেজ মানে তো 1/100 লেখা যায়, কারণ নিচের 100টা উল্টে গেলে 1/100 হয়ে যায়। তো এই শূন্য কাটা, তাহলে কি হচ্ছে? আর তো কাটাকাটি করা যাচ্ছে কি? যাচ্ছে। 5 দুগুণা 10, 17 দুগুণা 34, তাহলে থাকতেছে কত? 17 আর 3 5 15। এটা হচ্ছে ফ্র্যাকশন। আর ফ্র্যাকশন যখন আসে তখন অনুপাত সাজানো তো কোনো জটিল কিছু না। তাহলে 17:15। তাহলে 46 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 17:15। 47 নাম্বার এখানে কিছু প্র্যাকটিস দিছি, আপনারা করে নেবেন। হ্যাঁ, জাস্ট কাটাকাটি করার পরে যে ফ্র্যাকশনটা থাকবে ওটাকে অনুপাত বানাই দিবে। 2/6 শতকরায় অনুপাতের চমৎকার ব্যবহার। এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখবো, যেটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে। ঠিক আছে, তাহলে 2/6 বলছে কি শতকরা অনুপাতের চমৎকার ব্যবহার। এই চমৎকার ব্যবহার জিনিসটা কি আমরা একটু দেখব। আচরণ বলছে যে একটা অফিসের ম্যানেজারের বেতন 20%, ওই অফিসের পিয়নের বেতনের 50% সমান, তাদের আয়ের অনুপাত কত? এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, এই টেকনিকটা খুবই কাজে লাগবে, সিরিয়াসলি খেয়াল করেন। এবং আমি চাইলে জানেন শুধু এই টেকনিকের উপর 1 ঘন্টার ক্লাস নিতে পারি, এবং এখানে ইজি মিডিয়াম হার্ড এতগুলো অঙ্ক আপনাদের করাই দিব, এবং দেখাই দিব যে এগুলো কিভাবে বিভিন্ন পরীক্ষায় অনেক বড় বড় ম্যাথকে কয়েক সেকেন্ডে সমাধান করার জন্য দরকারি টেকনিক। তো সেই জিনিসটা শিখতে যাচ্ছি, তার মানে কি? অবশ্যই গুরুত্ব দিবেন। সেটা হচ্ছে যে কোনো সময় একটা পার্সেন্টেজ ইকুয়াল টু আর একটা পার্সেন্টেজ হলে এখান থেকে অনুপাত কিভাবে সাজানো যায়, এই জিনিসটা আপনার যারা একটু অ্যাডভান্স লেভেলে ম্যাথ শিখতে যান তাদের জন্য বলতেছি, এটা খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে যে মনে করি এটার নাম হচ্ছে এ, এইটার নাম হচ্ছে বি। তার মানে এ এর 20%, বি এর 50% সমান হলে এ আর বি এর অনুপাতটা কত? এটা যদি আমি শর্টকাটে বলি তাহলে এটা উল্টে যায় আর কি, 50 আর 20 5:2। ঠিক আছে, তাহলে এই 48 নম্বর প্রশ্নের আনসার গ, 5:2। কিন্তু বিষয়টা মুখস্থ হয়ে গেল না। এই মুখস্থ না করার জন্য এই যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ চলতেছে, দেখা যাচ্ছে যে ইরানের মিসাইলের সংখ্যা ইসরায়েলের এন্টি মিসাইলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এরকম যদি কথা বলি আপনি ভাষাটাই বুঝবেন না, সেটা ক্যালকুলেশন তো অনেক পরে। তো ব্যস্তানুপাতিক জিনিসটাকে বুঝি, সেটা হচ্ছে যে একজনের পার্সেন্টেজ আর একজনের পার্সেন্টেজের সমান হলে যার পার্সেন্টেজ ছোট তার মানটাই বড়। যদি আপনি এটা লজিক্যালি চিন্তা করতে পারেন চান, তাহলে বিষয়টা এইভাবে ভাবেন যে মিস্টার বি বলতেছে আমি, মিস্টার এর একটা বিশাল সম্পদ আছে, মিস্টার বি বলতেছে আমারও তো অনেক সম্পদ আছে, এখন বলতেছে আমি আমার সম্পদের 1% দান করে দিই। মিস্টার বি বলতেছে তুমি মাত্র 1% দান করো, আমি 50% দান করে দিই। সিরিয়াসলি কিন্তু লজিকটা খুব ইন্টারেস্টিং। ক্লিয়ার হলে, এই লজিকটা ক্লিয়ার হলে এগুলো পানির মতো সোজা মনে হবে। তাহলে মিস্টার এ তার টোটাল সম্পত্তি কত? টোটাল সম্পত্তি 100%, এখান থেকে মাত্র 1% দান করে। আর মিস্টার বি এর সম্পত্তি 100%,
কিন্তু সে তার 50% দান করে। এখন দেখা গেল মিস্টার এ এর সম্পদের 1% যা, মিস্টার বি এর সম্পদের 50% তা। বলেন তো এরা দান করতেছে সমান সমান, কিন্তু এদের টোটাল সম্পদের পরিমাণ কত? বিশাল বিশাল শিল্পপতি গ্রুপ আছে না, আর ছেলে মেয়েদের বিয়াতে শত শত কোটি টাকা খরচ করে। আপনার অনেক আফসোস লাগে যে 100 কোটি টাকা বিয়াতে খরচ করলো, ওকে একটা নায়ক নিয়ে আসছে, ওকে 200 কোটি টাকা দিয়ে দিল, কিন্তু দেখেন তার টোটাল যে সম্পদ তার 1% খরচ হয় নাই। কিন্তু আপনি অভাবী মানুষ, আমাদের যদি এত বড় বিয়ার আয়োজন করতে যাই, অত বড় তো সম্ভব না, আমরা যে আয়োজন করি সেখানে দেখা যাচ্ছে আমার সম্পদের 10% 20% শেষ। কিন্তু আলটিমেটলি কার সম্পদ বেশি? যার 1%-এই আমার 50% সমান, সে তো অনেক বড় লোক, তার অনেক টাকা আছে। এই জন্য মাত্র 1% টাকা দিলেই আমার মতো লোকের 50% আমার সমান হয়ে যাচ্ছে। তাহলে আমার ইনকামে কম, আর যে 1% আছে তার ইনকামে বেশি। তাহলে যদি রেশিও সাজাই যে এ আর বি এর সম্পদের রেশিও কত, তাহলে এ এর সম্পদ হবে 50, এই 50টা এই পাশে আসবে, আর এই একটা ওই পাশে যে হয়ে যাবে 1। এটা যদি ভেঙে, তাহলে এই জিনিসটা হচ্ছে কি রেশিও ক্ষেত্রে উল্টে যায় যখন পার্সেন্টেজটা ইকুয়াল হয়। আপনি এই যে লজিকটা ধরাই দিলাম, এই লজিকটা এখানে চিন্তা করতে পারেন যে ম্যানেজারের বেতন মাত্র 20% আর পিয়নের বেতনের 50% সমান, তার মানে পিয়নের বেতন অনেক বেশি লাগে বাসা ভাড়া দেওয়ার জন্য। তাহলে যখন আমরা ম্যানেজার আর পিয়নের বেতন হিসাব করব, তখন ম্যানেজারের বেতনটা হবে বেশি আর পিয়নের বেতনটা হবে কম, মানে ফ্র্যাকশনটা উল্টে যায়। উল্টে যাওয়ার বিষয়টা মুখস্থ করা যাবে না, ভেঙে ভেঙে করি। এ গুণন 20% মানে 20/100 ইকুয়াল টু বি গুণন 50% মানে 50/100। ঠিক আছে, এইখানে কাটলে হচ্ছে 5, এইখানে কাটলে হচ্ছে 2, তার মানে a/5 ইকুয়াল টু b/2। অনুপাত যেহেতু সাজাইতে বলছে, তাহলে আমরা এই বিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে a/b ইকুয়াল টু এই 5টাকে b এর জায়গায় নিয়ে যাই 5/2, তার মানে a অনুপাত b সমান সমান 5:2। এই নর্মাল যে ক্যালকুলেশনটা আপনি আপনার লাইফে অনুপাতের এইরকম পার্সেন্টেজের সাথে অনুপাতের রিলেশন যত অঙ্ক করবেন সবসময় আপনি এইভাবেই করতে থাকবেন। কারণ কি? কারণ কোনো ম্যাজিক্যাল টেকনিক আপনার মাথায় নাই, আপনার মাথায় আছে অ্যাজ ইউজুয়াল নিয়ম। তো আমরা এই যে অ্যাজ ইউজুয়াল গতানুগতিক নিয়মটাকে লজিকের বাতি জ্বালাই দিয়া সেকেন্ডে করে ফেলবো। এই জন্য আপনার লজিকটা ক্লিয়ার থাকা লাগবে। তো লজিকটা কি ক্লিয়ার হয়েছে? দানের যে উদাহরণটা বললাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে লজিকটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনারা দেখেন যে আমরা এই অঙ্কগুলো কয়েক সেকেন্ডে কিভাবে করতে পারবো, এবং এগুলো সবগুলো পরীক্ষা আসা প্রশ্ন এবং ম্যাজিকের মতো উত্তর হবে। জাস্ট দেখেন, এক্স এর 10% যদি ওয়াই এর 20% সমান হয়, ওই যে দানের বিষয়টা নিয়ে আসেন যে যার পার্সেন্টেজে কম ও যদি আরেকজনের বেশি পার্সেন্টেজের সমান হয়, তাহলে যখন এদের টোটালটার হিসাব করা হবে, তাহলে যার পার্সেন্টেজ কমে 10-এর সমান হয়ে গেছে ওর সম্পদ বেশি। তাহলে এখানে আসলে আনসারটা হবে, মানে দ্রুত করার টেকনিক হচ্ছে এই যে বেশিটা মানে উল্টে যাবে আর কি, যার পার্সেন্টেজ কম তার পাশে বেশিটা চলে আসবে। তাহলে এটা কাটাকাটি করলে 2:1। তাহলে এই প্রশ্নের আনসার হচ্ছে 2:1। আপনি লেখালেখি করে কাটাকাটি করে যে আনসার আসবেন সেটাও কিন্তু 2:1 আসবে। ম্যাজিকের মতো বিষয়টা না? তাহলে আমরা যে ম্যাজিক শিখাই এটা তন্ত্রমন্ত্র জানা ম্যাজিক না। আমরা যে ম্যাজিকের কথা বলি সেই ম্যাজিক হচ্ছে বাস্তব জীবনের সাথে প্র্যাকটিক্যালি ম্যাথকে রিলেট করে একেবারে লজিকের 100% ইউজের মাধ্যমে ম্যাথকে সামারাইজ করতে পারা এবং ছোট ছোট ক্যালকুলেশনগুলোকে দ্রুত সমন্বয় করে দ্রুত উত্তর দেওয়া, এবং এগুলা বাস্তবসম্মত, সবার জন্য অ্যাকসেপ্টেবল, অনেকদিন মনে রাখা যায়, সহজে ভুলে যাবেন না এবং সব থেকে দ্রুত হবে। তাহলে এতগুলা জিনিস দিয়ে আমরা যখন ম্যাথ শেখাই এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা নিয়মে নিয়মে ধাপে ধাপে ক্লিয়ার করে দেই, এবং এই একটা নিয়মে যখন এইরকম একই রকম অনেকগুলো প্রশ্নে অ্যাপ্লাই করে দিব, এর থেকে বেটার আর কি ক্লাস চান বলেন? তাহলে 30% আর 25% সমান সমান কার কার? অপুর আর তপুর। এখন অপু আর তপুর বেতনের অনুপাত কত? নাম আবার দেখিয়ে না, আবার নাম উল্টাপাল্টা করে দিতে পারে কিন্তু। তাহলে অপু 30% আর ওর 25%, তাহলে অনুপাতটা উল্টে যে হয়ে যাবে 25 আর 30 কাটাকাটি করে হয়ে যাবে 5:6। ঠিক, আর 30 আর 25 না, 5×5 = 25, 5×6 = 30। কোনটি এখন তো 5-6 নাই কোথাও। তাহলে 50 নম্বর অ্যান্সার হচ্ছে ঘ, কোনটি নয়। ঠিক আছে? দেখছেন কিরকম কনফিউজিং করে দিছে। আচ্ছা,
অনেক সময় উল্টে দেওয়া থাকে। এটা নির্ভর করবে আসলে কিভাবে নামটা দেওয়া আছে। দেখেন এখানে অপুর বেতন, তার মানে অপু আগে দেওয়া আছে, আবার অনুপাতের সময় অপুই চাইছে। আপনি যারটা আগে থাকবে তারটা আগে দিয়ে ক্যালকুলেশন করবেন, তারপরে উল্টাপাল্টা করে যদি বলে যে তপু অনুপাত অপু, তখন তো আপনি মুখস্থ করবেন না, আপনি আগে অপু আর তপুর রেশিও বাড়ি করবেন। এটা অনুপাত হবে 5:6। এখন যদি কোনো কারণে তপু অনুপাত অপু বলে, তাহলে আবার 6:5 বানাবেন, কিন্তু আপনার লজিকটা ঠিক রাখবেন। এটা উল্টাইতে যায় আপনি নিজে উল্টে যাবেন বিষয়টা, তাহলে তো হবে না। নিজে করুন। এই যে দেখেন প্রাথমিক সহকারী শিক্ষকে তৃতীয় ধাপে আসছে, কি আসছে? কয়ের 15% যদি ক্ষয়ের 20% সমান হয় তবে ক অনুপাত খ কত? দেখেন তো পরীক্ষা আসছে কিনা বলেন। হ্যাঁ, 11 নম্বরের উত্তর কি? মনে হবে কিন্তু 3:4, কিন্তু আসলে অ্যান্সার হবে 4:3। দেখেন অপশনের শুরুতে আপনাকে কনফিউজ করার জন্য 3:4 দেওয়া আছে। এইরকম ফাঁদে পা দিবেন না, না দেওয়ার জন্য আপনাকে আগে শিখতে হবে। আর এই দেখেন একসাথে যখন আমরা এতগুলো অঙ্ক করব তখন কি আর সহজে ভুল করব? দেখেন, আচ্ছা এই নিয়মটা আমরা শেষ করে দিব। 52 নম্বর দেখেন, পদ্ধতি 2টা আজকে শেষ করে দিব। পদ্ধতি 2 শেষ হয়েছে 60 নম্বর অঙ্কে। এটা কাছাকাছি নিয়মটা শেষ করে দিই। তাহলে যদি একটি সংখ্যা ক এর 120%, অপর একটি সংখ্যা খ এর 80% হয়, তবে ক অনুপাত খ এর মান কত? ক অনুপাত খ এর মান আবার অপশনে দেওয়া আছে কি, ক ক ক ক ক। ঠিক আছে, তাহলে 52 নম্বরে আমরা এখান থেকে কয়েক সেকেন্ডে কি নিয়ে আসবো? ক অনুপাত খ এর রেজাল্টটা নিয়ে আসবো। 120% আর 80%, তো তাহলে অনুপাতটা আসবে আমাদের 80:120, তার মানে 2:3। তার মানে হচ্ছে কি দেখেন, ক হচ্ছে ছোট আর খ হচ্ছে বড়। ঠিক আছে, উত্তর কি চাইছে? ক প্লাস খ এর মান কত? এই যে দেখেন ক বাই খ ইকুয়াল হচ্ছে 2/3, তার মানে উত্তর অপশনগুলোতে ক চাইছে, তাই না? তাহলে আমরা কি করবো? এই যে ক প্লাস খ যে আছে, তাহলে যেহেতু অপশনগুলোতে ক আছে, তাহলে আমরা কি করব? এই খটাকে কতে রিপ্লেস করব। তার মানে একটা খ সমান সমান কয়টা ক? এখান থেকে আমরা দেখতেছি যে 2টা খ সমান সমান 3টা ক, মানে আড়াআড়ি গুণ করলে, অনুপাত যখন হয় তখন আড়াআড়ি গুণ করা যায়। তাহলে একটা খ সমান সমান হচ্ছে 1.5টা ক। এই যে 2টা খ যদি 3টা ক এর সমান হয়, তাহলে একটা খ হচ্ছে 1.5টা ক এর সমান। তাহলে এই যে একটা ক এর পরে যে খ আছে, এই খ এর পরিবর্তে আমরা লিখতে পারি 1.5টা ক। তাহলে ক আর 1.5টা ক মিলে হয়ে যাচ্ছে 2.5টা ক। তাহলে এই গ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এইভাবে করতে পারেন, অথবা এই কাটাকাটি করে ফ্রাকশন আকারেও করা যায়। ঠিক আছে, যেহেতু এখানে শেষের দিকে লেজুরটা একটু ভিন্ন। তাহলে 52 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। এই প্রশ্ন কি ক্লিয়ার সবাই? ওকে। 53, আচ্ছা 53 নম্বরটা একটু কঠিন, মানে একটু ডিপে চলে গেছে। এ ও বি সংখ্যা, দুটি সংখ্যা, এর 5%, বি এর 4% এর যোগফল, এর 6% ও বি এর 8% এর যোগফলের 3/2 অংশ হলে এ ও বি এর অনুপাত কত? এটা একেবারে ইংরেজি প্রশ্ন থেকে ট্রান্সলেট করে দিছে, এগুলো লিখে লিখে করতে হবে। তো লিখে লিখে করি, কারণ এটা তো হচ্ছে ম্যাজিকের মতো হচ্ছে না। এ ও বি দুটি সংখ্যা, এর 5%, বি এর 4% এর যোগফল। এর 5% মানে হচ্ছে এ গুণন 5/100 প্লাস বি এর 4% যোগফল, বি গুণন 4/100 ইকুয়াল টু হচ্ছে এর 6%, বি এর 8% সমান। এর 6%, বি এর 8% সমান। বি এর 8% এর যোগফলের কি, এইটা এটা যোগফল আর এটা যোগফল, এই দুটা পার্ট, এই দুটা পার্টের রিলেশন কি? যোগফলের 3/2 অংশ হলে। তার মানে এই পরের যে যোগফল, এই যোগফলটা এর মানে গুণ 3/2 সমান সমান এটা। তাহলে এই যে পাশে 3 আছে আর ওই পাশে 2 আছে, এইগুলা কাটাকাটি করা যায়। দেখেন এই যে নিচে নিচে 100 আছে না, তাহলে আমরা কি করব? 5a প্লাস 4b। দেখেন অঙ্কগুলো কিন্তু অটোমেটিক্যালি একটু জটিল হয়ে যাচ্ছে। আর এই যে 3 আছে না, এই 3 এই পাশে ফ্রাকশন আকার আছে, এইটা এই পাশে উপরের সাথে গুণ করে দেওয়া যায়। গুণ করে দিলে 3 5 15, মানে আড়াআড়ি গুণ করার জন্য 3 আর 4 12। আর ওই পাশে কি হচ্ছে? 100 আছে, মানে নিচে 100। এই যে গুণ অবস্থা আছে না 2, এটা তো পুরোটার সাথে গুণ, তাহলে 2টা আমরা উপরের সাথে গুণ করে দিব। তাহলে 6 দুগুণা 12a, এটা নর্মাল ভাবে করলেও সমস্যা নাই। 8 দুগুণা 16b, তাতে 2টা লাইন বেশি হবে। কিন্তু এইভাবে করলে কি সুবিধা দেখেন, এই যে 100 বাদ, এই যে 15a আছে, এই পাশে 12a আছে না, তার মানে এই পাশে থাকলো 3টাই। এই পাশে কি আছে? 12টা বি
আর এই পাশে হচ্ছে 16টা বি, তাহলে ওই পাশে বিয়োগ করে দিলে 16টা থেকে 12টা চলে গেলে থাকে 4টা বি। এই 3টা এ আর 4টা বি, খেয়াল করেন 3টা এ 4টা বি এইরকম করে যদি কখনো থাকে, মানসিক দক্ষতা এই প্রশ্নগুলো আসে, তাহলে বুঝতে হবে 3টা এ 4টা বি এর সমান, মানে এর শক্তি বেশি। তাহলে এ অনুপাত বি যদি করি তাহলে অ্যান্সারটা হবে 4:3। ওই একই লজিক যে এ 3টা এ যদি 4টা বি এর সমান হয়, বি এর শক্তি তাহলে কম, এই জন্য অনুপাতে উল্টে যায়, 4:3 হয়। তাহলে অ্যান্সার কোথায় আছে? ক। 53 নম্বর অঙ্কের অ্যান্সার হচ্ছে ক, 4:3। 54 নম্বর কি বলছে যে 3000-এর 5% অপেক্ষা 3000-এর 10% কত বেশি? এই 2 নম্বর পদ্ধতিটা আমরা শেষ করে দিই, এইরকম আর একটা 2-3টা অঙ্ক আছে। তাহলে 3000-এর 5%, খেয়াল করেন সংখ্যাটা মোট 3000 আর এটা হচ্ছে 3000, তাহলে এর 5 আর 10 ডিফারেন্স কিন্তু হবে এই যে 3000 এর এই 10 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে। কারণ কি? কারণ দুইটারই মূল সংখ্যা 3000, কমন নেওয়া যায়। তাহলে 3000 এর 5% এর মান বাড়ি করলে হবে। তাহলে 100 এর 5% মানে 5, 200 এর 5% মানে 10, আর 300 এর 5% মানে 15, আর 3000 এর 5% মানে 150। লেখালেখি করে কাটাকাটি করলেও হচ্ছে, 2 শূন্য 2 শূন্য বার 3 50-এ 5 30-এ 150। ঠিক আছে। 55 নম্বর কি হচ্ছে? 250 টাকার 0.5% সাথে 100 টাকা যোগ করলে কত হয়? সবসময় কিন্তু এই যে হাফ লিখে কাটাকাটি করবেন না, যখন এরকম সহজ সহজ ভগ্নাংশ আসবে না তখন ওটাকে আগে পূর্ণ সংখ্যা বানাবেন। 250-এর 1% হলে কি হইতো সেটাও মাথায় আসতেছে না। আচ্ছা 250-এর 10% হলে কি হইতো? 10% হলে 25 হইতো, 10 ভাগের 1 ভাগ। তাহলে 1% হলে কি হবে? আরো 10 ভাগের 1 ভাগ মানে 2.5। তাহলে 0.5% হলে কি হবে? 0.5% হলে এই যে 1 পয়েন্ট কত, 2 এর অর্ধেক 1 আর 1.25। তাহলে 250-এর 0.5% মানে হচ্ছে 1.25। 1.25 আর 100 যদি আমি যোগ করি তাহলে হবে 101.25। তাহলে 55 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 101.25। সবাইকে ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন। এই 0.5% এর বিষয়টা যদি কেউ লিখে লিখে করতে চান কোনো সমস্যা নাই। 250 গুণন এই যে 0.5% আছে না, 0.5% মানে এইরকম, মানে আমি এটা বলতেছি মুখে মুখে করার জন্য, এই জন্য ভেঙে ভেঙে স্টাইলটা, কিন্তু আপনি তো অ্যাজ ইউজুয়াল নিয়মে করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু সময় দিতে হবে। 5 দুগুণা 10, 5 5 25, এই 2 দুগুণা 4 আছে না, 4 আর উপরে 5, 4 দ্বারা 5, যেহেতু অপশনগুলোতে দশমিক অ্যান্সার দেওয়া আছে, তো 4 দ্বারা 5-কে ভাগ করলে হচ্ছে 1.25। তাহলে এই পার্সেন্টেজের এই অংশটার মান হচ্ছে 1.25, এইটার সাথে 100 যোগ করলে অ্যান্সার চলে আসবে 101.25। তো এই যে লিখে লিখে করার যে টেকনিকটা, এটা তো কোনো টেকনিক না, এটা জাস্ট অঙ্ক, গদ বাঁধা সমাধান। আর আমি যেটা বললাম এটা হচ্ছে টেকনিক। 250-এর 1% হচ্ছে 2.5 আর 0.5% হচ্ছে 1.25। 1.25 আর 100 যোগ করলে 101.25। কোন ধরনের লেখালেখি খাতা কলম ছাড়া অ্যান্সার বলা সম্ভব। টেকনিকগুলো এত হেল্পফুল মনে করিয়েন না, কারণ এগুলো এমনি এমনি বলতেছি না, এগুলা বছরের পর বছর, যুগেরও বেশি সময় ধরে পড়ানোর অভিজ্ঞতার ফসল। সুমাইয়া আক্তার বলছে স্যার 53 নম্বরের অনুপাত 3:4 হয়নি কেন? 53 নম্বরের অঙ্কের শেষে কি আসছিল? শেষে আসছিল 3a = 4b। তো এইখানে যদি আমি a এর নিচে এই bটাকে নিয়ে আসি আর এই 3টাকে যদি ওই পাশে পাঠাই দেই 4/3, তাহলে a অনুপাত b সমান সমান 4:3। এটা তো খুব লজিক্যাল একটা ব্যাখ্যা দিছিলাম যে x সমান সমান 2y হলে, মানে x একাই 2টা y এর সমান, তাহলে x অনুপাত y যখন লিখবো তখন 1:2 দিলে ভুল হবে। কেন? কারণ x একাই 2টা y এর সমান, তার মানে x আর y যদি তুলনা করি x এর শক্তি বেশি, তাহলে x হবে 2, y হবে 1। আপনি লেখালেখি কাটাকাটি করে করতে পারেন, আর মুখে মুখে করার জন্য লজিক স্ট্রং থাকতে হবে। 56 নম্বর দেখেন, একটা সংখ্যা 30% যদি 135 হয় তবে সংখ্যাটির 150% কত হবে? এগুলো মুখে মুখে পারতে হবে। ঐকিক নিয়মে আমরা শিখছি। কি শিখছি? এটা 19 সালে আসছে, 21 সালে আসছে, আর অনেক পরীক্ষা আসছে। তাহলে 30% মান যাই হোক, 150% মান দেখেন, 30% থেকে 150% কি 5 গুণ বড় না? 5 30-এর 150 না? তাহলে 135-এর 5 গুণ বড় হবে। 5 গুণ বড় হলে কি হবে? 5 13 65, 650 আর 25, 5 5 25, 675।
আমার তো মনে হয় অনেকে আছেন 5,135 গুণ করতে খবর হয়ে যাবে, নিচে নিচে লিখতে হবে 5 5 25 5 হাতে করে 2, 3 5 15 আর 2 17, 7 হাতে করে 1, 5 ওকে 5 আর 1 6, 675। আর এইভাবে যারা ডাইরেক্ট লিখতে পারবেন যে এখানে 135 তো প্রশ্নের মধ্যে আছে, মনে করি মনে মনে মন কলা খেয়ে নিচে একটা 5 দিয়ে দিই, তাহলে 5 দিয়ে ওটা গুণ করি, কিন্তু এই গুণ করতে গেলে সময় লাগবে। বাট ডাইরেক্ট হিসাব করার সিস্টেম কি? ডাইরেক্ট হিসাব করার সিস্টেম হচ্ছে 5 15 75, 750 ওইখান থেকে 5 15 75 বাদ, 750 থেকে 75 বাদ দিলে 675 হয়। যোগ বিয়োগ দ্রুত না পারলে খবর আছে। আবার আসি 5 13 65, মানে 130 টাকা করে হলে 65 টাকা হয়, 650 হয়। আর 5 5 25, যারা দেখবেন কম শিক্ষিত লোক, দোকানদার বা মানে এই বিভিন্ন গ্রাম এলাকায় দেখবেন যে সবজি বিক্রি করে, ওর কাছে যাবেন যে 135 টাকা ধরেন রসুনের কেজি, 5 কেজি রসুন দিবেন, ও কিন্তু ক্যালকুলেটর বাড়ি করবে না, খাতা কলমেও গুণ করবে না, মুখে মুখে করবে। কিভাবে করে যাচাই করিয়েন তো, কিভাবে করে? আজকে আমি হচ্ছে রসুন পেঁয়াজ আদা নিয়ে আসার সময় এভাবে হিসাব করতেছিলাম, তো দেখতেছি হিসাব ফেল। কেন? এই 270 টাকা 5 কেজি আদা মানে পেঁয়াজের দাম। তো বারবার যোগ করে করে আমার হিসাবের সাথে মিলতেছে না। আমি পরে বললাম যে ভাই হিসাব তো ঠিক আছে না, আবার করেন তো। তখন দেখতেছি ও এই 2.5 কেজি আমি পেঁয়াজ নিছি, এইটার দাম 270-এর অর্ধেক 135 ধরে নাই, সে 140 ধরছে। এই জন্য আমার সাথে তার হিসাব মিলে নাই। মানে আমি দেখি আর কি, আর ক্যালকুলেশন গুলো কিভাবে করে ওরা। হ্যাঁ, তো ওরা কিন্তু এইভাবে করে যে 135 টাকা কেজি হলে কখনো আপনার 5 দিয়ে 5 5 25-এর 5 এইভাবে হিসাব করে না। করে কি 5টা 100 টাকার নোট 500 টাকা, 5টা 30 টাকার নোট 150 টাকা, 500 টাকা আর 150 টাকা মিলে 650 টাকা, আর 5টা 5 টাকার নোট 25 টাকা, তাহলে 650 টাকা আর 25 টাকা মিলে 675 টাকা। তো এইটা কেন এইভাবে করে? এইভাবে করলে খাতা কলম লাগে না এবং ব্রেনটা 100% কাজ করে। বুঝতে পারছেন কিনা বলেন? শেষ, আমরা শেষের দিকে চলে আসছি, আর 2-3 অঙ্ক আছে। 10-এর 30% কোন সংখ্যার 10% মান? ওরে বাবা, এই অঙ্কটা পরীক্ষা আসছে, এইগুলো অঙ্ক দিয়ে অনেকে খুব ম্যাজিকের মতো কথা বলা যায়, কিন্তু শেষ মধ্যে চলে আসছি তো। আচ্ছা, 10-এর 30% কোন সংখ্যার 10% সমান? এই অঙ্কটার ম্যাজিক দেখবেন। এই অঙ্কটার ম্যাজিক দেখার আগে আপনার একটা প্র্যাকটিক্যাল জিনিস বলি। এক্স এর y% মানে যা, y এর x% মানে তাই। আর এগুলো আসলে উচ্চাঙ্গ লেভেলের কথা। উচ্চাঙ্গ লেভেল মানে কি, যে যারা একটু মোটামুটি ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার, তারা এগুলো ধরতে পারবেন। দেখেন, যারা একটু মানে চিন্তা করতে পারবেন, দেখেন এক্স এর y% এর মানে হচ্ছে, ধরেন আছে 10 গুণন 20%। এইটার যে ভ্যালুটা আসবে, আপনি যদি এখানে 20 এর 10% বাড়ি করেন, একই ভ্যালু আসবে। কেন? কারণ দেখেন 10 আর 20 গুণ অবস্থায় আছে। দেখেন তো, 2 আর 3 গুণ করলেও 6 হয়, আবার 3 আর 2 গুণ করলেও 6 হয়। এখানে কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। এর সাথে যদি পার্সেন্টেজ বসা দিই, এর সাথে পার্সেন্টেজ বসা দিই, এখানে পার্সেন্টেজের কারণে নিচে 100 আসবে, এখানেও পার্সেন্টেজের কারণে নিচে 100 আসবে, কিন্তু এটাও 6/100, এটাও 6/100, দুটা জিনিস তো সেম। তার মানে এই যে জায়গা অল্টার করার পরে গুণ করলে যেমন সেম হয়, তেমনি এক্স এর y% মানে যা হবে, XY ডিভাইডেড 100 হবে, y এর x% মানেও XY ডিভাইডেড 100 হবে। তাহলে এটা দিয়ে এটার সাথে কি রিলেশন সেটা দেখবো। তাহলে 10-এর 20% মানে হচ্ছে কি, 10 গুণন 20/100 কাটাকাটি করেছে 2, আর 20-এর 10% মানে 20 গুণন 10 ডিভাইডেড 100, 0 0 কাটা 2। তাহলে কি হলো? সংখ্যার পার্সেন্টেজ ওয়ালা সংখ্যার পার্সেন্টেজ বাদে সংখ্যা জায়গা অল্টার করলে সেম অ্যান্সার আসে। এখন দেখেন 10-এর 30%, খেয়াল করেন কত জানি না, লিখেও লিখতে পারি 3। কোন সংখ্যার 10%? কোন সংখ্যা এটাও জানি না, কিন্তু দেখেন তো এই 10টা এখানে যায় যখন পার্সেন্টেজে বসে গেছে, তাহলে এই পার্সেন্টেজ ওয়ালা সংখ্যাটা যে এখানে বসে যাবে না, এটা বোঝার জন্য তো এতগুলো কথা বললাম। হ্যাঁ, বলতে পারেন মুখস্থ হয়ে যাচ্ছে। বিষয়টা মুখস্থর মতো না, আরো অনেক জায়গায় কাজে লাগবে। এটা প্রথম শুনতেছেন দেখে আপনার কাছে এরকম মনে হচ্ছে। ধরতে পারছেন কিনা এটা আগে বলেন। যে 10-এর 30% মানে হচ্ছে, আমরা অঙ্কটা আরো বিস্তারিত করবো, সমস্যা নাই, বাট এই যে লজিক, যেমন 2 আর 3 গুণ করলে 6 হয়, 6 আর 3 আর 2 গুণ করলেও 6 হয়, এই লজিকটা সেম। 10 আর 30 গুণ করলে যা হবে, 30 আর 10-এর সাথে কত গুণ করলে তা হবে, ওই 30 গুণ করলে তা হবে। কারণ কি? কারণ এই দুইটার মধ্যে একটা পার্সেন্টেজ আছে, এই দুইটার মধ্যে একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ মানে নিচে 100। এখন দেখেন এখানে 10-এর 30% মানে হচ্ছে, এই অঙ্কে অনেক স্টাইলের ম্যাজিক বলা যায়, কিন্তু সব থেকে বেশি বড় ম্যাজিক হচ্ছে এইটা। হ্যাঁ, 3
আর এক্স এর 10%, এখানে আছে এক্স যদি লিখি, এক্স এর 10% সমান সমান 3, তাহলে এক্স সমান সমান, ঠিক আছে, 3 গুণন এই 10% মানে নিচে 100, এটা ওই পাশে যায় উপরে 100 নিচে 10 হবে, কাটাকাটি করে হবে 30। এইটা লেখার মধ্যে, এইটা শেখার মধ্যে তো কোনো ম্যাজিক নাই, ম্যাজিক নাই। কারণ কি? কারণ এটা তো আপনি অ্যাজ ইউজুয়ালি পারার কথা। আমি যেটা বললাম এটার লজিক আপনার জানা আছে আগে থেকে, কিন্তু আপনি ইউজ করতেন না। এখন কি ইউজ করতে পারবেন? এই তো কে বলছেন? তো আসি তাহলে, এই যে 1 এর 20%, তার মানে এটা হচ্ছে 1 এর 20%, আর এটা হচ্ছে 20 এর কত পার্সেন্ট এটা বলা নাই, কিন্তু কত পার্সেন্ট ইকুয়াল টু 1 এর 20%। তাহলে এই পাশে 1 আর 20 আছে, তাহলে এই পাশে 20 আর 1 হবে, তাহলেই তো দুইটা সমান সমান হয়ে যাবে, কারণ পার্সেন্টেজ আছে, এখানে পার্সেন্টেজ আছে, গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 1% অ্যান্সার। কি সবাই কি ফুললি ক্লিয়ার? এখন পরীক্ষার হলে কিন্তু আবার ইউজ করতে পারবে না। পরীক্ষার হলে কি করবে জানেন? পরীক্ষার হলে আবার লিখবেন 20 এর x% সমান সমান 1 এর 20%, ঠিক আছে? তাহলে 20 গুণন x ডিভাইডেড 100, 1 এর 20% মানে হচ্ছে 1 গুণন 20 ডিভাইডেড 100, 0 0 কাটা, 10 দিয়ে ভাগ করলে 2/10, আর এই পাশে কাটাকাটি করলে 5, তাহলে x সমান সমান এই যে 5 গুণন 2 ডিভাইডেড 10, কাটাকাটি করলে 1, এই যে 1 অ্যান্সার। এইভাবে অঙ্ক করার পরে অনেকেই আছেন তাহাত্তালি, কি অ্যান্সার সঠিক, 1 নম্বর পেয়ে গেলাম। কিন্তু কখনো ভাবেন না যে এই অঙ্কটা এইভাবে করতে গেলে আপনার যে সময়টা গেল, এটা সমস্যা না, কিন্তু এটা তো একমাত্র নিয়ম না ভাই। মানে আমার কাছে এইটাই মনে হয় যে মনে হচ্ছে এইভাবে অঙ্ক করে 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 সমাধান বাড়ি করে আপনার টার্গেট। ভাই এটা কোন ক্লাসে চলে? যখন আপনি A+ পাওয়ার জন্য সাজেশন ধরে ধরে 3.1 এর এত এত নম্বর অঙ্ক করেন, যখন আপনি ক্লাস 5 এ বৃত্তি পাওয়ার জন্য এই বোর্ডের অঙ্ক করেন, যখন আপনি ইন্টারমিডিয়েটে অঙ্ক করেন, যখন আপনি ক্লাস 8 এ 100তে 99 পাওয়ার জন্য অঙ্ক করেন, তখন এটা চলবে। চাকরির পরীক্ষায় যত আপনি স্মার্টেস্ট টেকনিক পাবেন, ওইখানে আপনাকে মুভ করতে হবে, ওইটার জন্য আপনাকে আরো কাজ করতে হবে, এইখানে বসে থাকা যাবে না। আমার এই কথাগুলো যদি গুরুত্বপূর্ণ মনে করেন, তাহলে সেইভাবে নিজেকে প্রিপেয়ার করবেন। না হলে কি হবে জানেন? আপনি অঙ্ক চিন্তা করতে করতে অন্যদের অঙ্ক উত্তর বাড়ি করা শেষ, ঠিক আছে? তো এই যে টেকনিকটা আগের সাথে বললাম, এটা মাথায় রাখবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এত সহজ অঙ্ক এত পেঁচানো যাবে না। যদি 220 এর 15% x এর 6% হয়, তবে x এর মান কত? এটা ক্যালকুলেশন করতে পারবেন না? ক্লিয়ার স্যার, বুঝলাম স্যার। এটা লিখে লিখে করবেন, এটা তো এই টেকনিকটাকে কাজে লাগানো যায়। ধরেন দেখেন 220 এর 15% এর একটা ভ্যালু আছে, x এর 6 থেকে 15%টা কত? 15%টা হচ্ছে 2.5 গুণ, তাহলে 6 টাকা, এটা মনে করি 15% আছে, কার 15% জানি না। তাহলে এখানে 220 আর 15 গুণ আছে, এখানে 220 আর 15 গুণ আছে, তাহলে এটা আমরা 2.5 গুণ করলাম, তাহলে একে 2.5 গুণ ছোট করতে হবে। 220 কে 2.5 গুণ ছোট করলে কত হয়? 2.5 গুণ তো মাথায় আসতেছে না ডাইরেক্ট। 220 কে 5 ভাগ করে তার ডাবল, 44 এর ডাবল হচ্ছে 88, তো কোনোটাই নয়। দেখেন তো অ্যান্সার কত? 69 নম্বরে অ্যান্সার চেষ্টা করেন। 2.5 গুণ করতে হবে, 2.5 ভাগ না, হ্যাঁ এটা 2.5 গুণ, এটা তো এই পাশের অ্যান্সারটা হবে 2.5 গুণ। 2.5 গুণ মানে হচ্ছে 220 এর ডাবল 440, আর হাফ গুণ হচ্ছে। হ্যাঁ ওকে, আমরা তাহলে একটাকে লিখে করি। 20 এর 15% এর ভ্যালু হচ্ছে 20 এর 10% 22, আর 5% হচ্ছে 11, 22 এর 11 33, ঠিক আছে? তাহলে x এর 6% ইকুয়াল টু 33, x সমান সমান 33 গুণন উপরে 100 নিচে 6, 50 3 11 5 11 55, 550, x এর ভ্যালু হচ্ছে 550। আর মুখোমুখি করার জন্য আসলে পার্সেন্টেজটাকে আর কি রিলেট করতে পারতে হবে, ঠিক আছে? ধরেন 220 এর যেটা 15%, সেটা 15%টাকে যদি আমি 6% বানাই, তাহলে এখানে কত করতে হবে? এটা হচ্ছে 2.5 গুণ কমে গেল, তাহলে এটাকে 2.5 গুণ বাড়াইতে হবে, তার মানে এটা 550 হবে। তাহলে x এর 6% মানে এখানে 550 হবে। এইটা খেলা খেলতে গেলে না আরো হাই ডোজের অ্যান্টিবায়োটিক লাগবে। এই হাই ডোজের অ্যান্টিবায়োটিকের জন্য আপনার আরো অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন লাগবে। আপনাদের এটা এখন করার দরকার নাই, জাস্ট জিনিসটা আসলো দেখে করালাম। যারা একটু অ্যাডভান্স লেভেলে খেলতে চান তারা খেলতে পারেন, ঠিক আছে?
যে এইটাকে পার্সেন্টেজ দেখেন 20-এর 10% মানে যা, 40-এর 5% মানে তা। আপনি যখন পার্সেন্টেজটাকে অর্ধেক করে নিবেন তখন সংখ্যাটাকে ডাবল করা যাবে। 20-এর 10% মানে হচ্ছে 2, আর 40-এর 5% মানে হচ্ছে 2। তো পার্সেন্টেজকে অর্ধেক করে নিলে সংখ্যাকে ডাবল করা যায়, পার্সেন্টেজকে 2.5 গুণ কমায় নিলে সংখ্যাটাকে 2.5 গুণ বাড়ায় নিতে হয়। বাড়ায় নিলে এখানে 550 যখন আসবে তখন এখানে 550। আর লিখে লিখে কি করতে হবে এটা তো দেখাই দিলাম। আচ্ছা, লাস্ট ওয়ান দেখেন, এটা করার পরে আমাদের 3 নম্বর পদ্ধতি, লাস্ট ওয়ান। 40-এর 15% হলো অপর একটি সংখ্যার 25% থেকে 2 বড়। অপর সংখ্যাটি কত? ঠিক আছে, এখানে কিন্তু 2 বড় বলছে। আচ্ছা, এটা লিখে করি আগে। অপর একটি সংখ্যার মানে এক্স ধরি, এক্স এর 25%। 40-এর 15% হলো অপর একটি সংখ্যার থেকে 2 বড়, তার মানে 40-এর 15%। আর এটা কিন্তু সমান সমান না, এই অপর একটি সংখ্যা মানে এক্স এর 25% থেকে 2 বড়, মানে এইটা হচ্ছে 2 বেশি। তাহলে এর থেকে 2 বাদ দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর 25% মানে 25/100 ইকুয়াল টু 40-এর 15% মানে হচ্ছে 40-এর 10% 4, 5 4 আর 2 6, 6 থেকে 2 বাদ, তার মানে হচ্ছে 4। তাহলে এখানে কাটাকাটি করলে হচ্ছে 4, এক্স এর মান হচ্ছে 4×16। এটা হচ্ছে এক্স ধরে লেখালেখি সমাধান। আর যদি আমরা মুখে মুখে করতে চাই, তাহলে এটা যদি মুখে মুখে করতে চাই তাহলে এটা সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে এখানে যেহেতু 40-এর 15% দেওয়াই আছে, তাহলে এটার মান হচ্ছে 6 বার করলাম। 6 হচ্ছে কি? একটা অজানা সংখ্যার 25% থেকে 2 বড়। 2 বড় যদি 6 হয় তাহলে 2 বড় না হলে কত হতো? 4। অজানা সংখ্যার 25% যদি 4 হয়, তার মানে 4/1 হচ্ছে 4, তাহলে ফুল হচ্ছে 16। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ক 16। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা শতকরা 3 নম্বর পদ্ধতি দেখব।